চলো কোশ্চেন আনসার চালু করো। কান্টের হবে আজকে। এখানে শুধুমাত্র কোশ্চেন আর অপশন রেখেছি, তোমরা কোশ্চেন অপশন দেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তারপরে উত্তর এবং এক্সপ্লেনেশন পরে দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার প্রথমে যেটা রয়েছে, হোয়াট ইজ কান্টস ভিউ অন মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্স। মানে হচ্ছে কান্টস ভিউ মানে হচ্ছে কান্টের দৃষ্টিভঙ্গিতে বা কান্টের মতে মেটাফিজিক্স এটাকে কি বলছে অ্যাজ এ সায়েন্স, একটা কি সায়েন্স মানা যাতা হ্যাঁ, মানে সায়েন্স কি মানা যাবে। তো এখানে কোন অপশন গুলো ওর সাথে যাবে দেখো। মেটাফিজিক্স ইজ এ সায়েন্স দ্যাট ক্যান প্রোভাইড নলেজ অ্যাবাউট ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস। বলছে মেটাফিজিক্স এক বিজ্ঞান যেটা পারলৌকিক আমাদের যে এই মানে মৃত্যুর পরে যে পরজগৎ আছে সেই পরজগতের সম্পর্কে সে জ্ঞান দেয় মেটাফিজিক্সটা, এরকম বলেছে কি কান্ট? নাকি বলেছে মেটাফিজিক্স ইজ ইম্পসিবল বিকজ ইট অনলি ডিলস উইথ এম্পিরিক্যাল ফ্যাক্ট। যে মেটাফিজিক্স অসম্ভব কারণ এটা হচ্ছে এম্পিরিক্যাল ফ্যাক্টের সাথে ডিল করে। অপশন সি, মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্টিফিক ডিসিপ্লিন is impossible because reason cannot access transcendent entities। বলছে মেটাফিজিক্স এটা সায়েন্টিফিক ডিসিপ্লিন, এটাকে বলা অসম্ভব কারণ রিজনটা ক্যান নট অ্যাক্সেস ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস, মানে আমাদের যুক্তি দ্বারা বুদ্ধি দ্বারা বা বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা আমরা কিন্তু ট্রান্সেন্ডেন্ট এন্টিটিসটাকে আমরা প্রমাণ করতে পারি না, অ্যাক্সেস করতে পারি না। এটাই হবে দিদি, কারণ কি বিজ্ঞান হবে হিসেবে ম্যাম? অধিবিদ্যা সম্ভব নাই, মনের স্বাভাবিক প্রবণতা হিসেবে অধিবিদ্যা সম্ভব, কান্ট বলছেন। বাকি যারা আনসার, বাকি দুজন তোমরাও বলো কিছু আনসার। আমি সি বললাম তো ম্যাম। আচ্ছা, আনসার একদম রাইট হয়ে গেছে। আচ্ছা দেখি, আচ্ছা এই পিডিএফটা তোমাদেরকে দিয়েছি আমি, এটা যেটা এখন পড়াচ্ছি। এটা মনে হয় না দিয়েছেন ম্যাম। ওই এই পিডিএফটা তো নেই। ঠিক আছে দিয়ে দেবো তোমার। কারণ মেটাফিজিক্স কে বলছে মেটাফিজিক্স অ্যাজ এ সায়েন্স কেন বলা যাবে না, মেটাফিজিক্স ইজ এ সায়েন্টিফিক ডিসিপ্লিন, বুঝতেই পারছো। বলছে কান্ট আর্গুড দ্যাট হোয়াইল দ্য হিউম্যান মাইন্ড ন্যাচারালি টেন্ডস টু থিঙ্ক, মানে এক্ষুনি যেটা সাইফুল কথাটা বললো দারুণ সুন্দর কিন্তু বলে দিল। বলছে কান্ট কি মনে করছে যে হিউম্যান মাইন্ড ন্যাচারালি টেন্ডস টু থিঙ্ক অ্যাবাউট সাবজেক্ট লাইক গড, ফ্রিডম, ইমর্টালিটি, ইট ক্যান নট অ্যাচিভ সায়েন্টিফিক নলেজ অফ সাচ ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস। ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস গুলোর মতো কিন্তু এগুলো বলছে এইগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি এই ট্রান্সেন্ডেন্ট এন্টিটিস গুলোকে আমরা প্রমাণ করতে পারি না। মেটাফিজিক্স এজ এ সায়েন্স ইজ ইম্পসিবল বিকজ ইট ট্রাইজ টু এক্সটেন্ড রিজন বিয়ন্ড দ্য লিমিট অফ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের বাইরে এগুলো আর ওই ধরনের জ্ঞানগুলোকে বা এক্সপিরিয়েন্সের বাইরে যে চিজগুলো বস্তুগুলো যেমন গড, ফ্রিডম, ইমর্টালিটি এটা সম্পর্কে কোনো নলেজ দিতে পারে না, তার জন্য সে কিন্তু মেটাফিজিক্সটাকে সায়েন্স হিসেবে মেনে নিচ্ছে না। নেক্সট কোশ্চেন, একটু স্পিডে করি, হ্যাঁ সবগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 40টা টোটাল কোশ্চেন। অ্যাকর্ডিং টু কান্ট, হোয়াট কজেস মেটাফিজিক্স টু লস ইটস স্ট্যাটাস অ্যাজ দ্য কুইন অফ অল সায়েন্স। আগের দিন কিন্তু সাইফুল কোনো একটা কোশ্চেনের উত্তর সম্পর্কে কিন্তু বলতে গেছিল, বলেছিল যে কান্ট হচ্ছে তোমার কুইন অফ অল, সরি কান্ট বলেছে মেটাফিজিক্সকে যে কুইন অফ অল সায়েন্স, বা এটা হচ্ছে অল সায়েন্সের কুইন কিন্তু মেটাফিজিক্সকে বলা হতো। তো কেন কান্টের মতে কেন সে তার এই রানীত্ব বা রাজাত্ব বা তাদের এই যে ঐতিহ্য প্রতিভাটা সে কিভাবে হারালো, কেন হারালো? আগে তো বলা হতো কেন হারালো। অপশন 1 দেখো, অ্যাডভান্স ইন মেটাফিজিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স। মানে হচ্ছে বলছে এই যে ন্যাচারাল ম্যাথামেটিক্স, সরি মেটাফিজিক্স না, ম্যাথামেটিক্স মানে অঙ্ক এবং ন্যাচারাল যে সায়েন্স গুলো সেগুলো উন্নত হয়ে গেছে প্রচুর। ইনক্রিজড স্কেপটিসিজম, দেখো একটা উদাহরণ বলি, এগুলো বলার নাই, তোমরা ছোট বাচ্চা না, সব জানো, বলার দরকার নাই। বলছে বি হচ্ছে তোমার ইনক্রিজড স্কেপটিসিজম অ্যাওয়ার্ড রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল ডকট্রিন। বলছে এই যে আমরা রিলিজিয়ন বা ফিলোসফিক্যাল যে মতগুলো সেইগুলো মানে যেটা মেটাফিজিক্যালি আমরা ব্যাখ্যা করি, বলছে ওইগুলো হচ্ছে সন্দেহদায়ক, মানে ওরা ওরা কিন্তু একদম সত্যি সত্যি 100% হবে কি এরকম কোনো গ্যারান্টি দেয়, গ্যারান্টি দিতে পারে না। তাই endless debates without any resolution in metaphysical inquiry। বলছে মেটাফিজিক্যাল যে জাঁচ বা মেটাফিজিক্যাল যে এনকোয়ারি সেটা হচ্ছে বিনা কিছু সমাধান के
अंतहीन रहस्य है মানে হচ্ছে মানে আলোচনা করলে যেটার কোনো শেষ নেই। যেমন ফিলোসফি পড়ে একরকম বললো ওরকম বললো এরকম বললো, বাট লাস্ট পর্যন্ত কোনো একটা সিদ্ধান্ত হলো না যে কাকে মানবো বা কোনটা রাইট কোনটা প্রমাণিত, এরকম কিছু হচ্ছে না। এইগুলো নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ, কি হবে আনসার বলো? মোর দেন মেটাফিজিক্স ওয়ান অফ দ্য অ্যাবাভ হবে ম্যাম। মানছে না মানে দিদি, এটা তো কখনো শেষ হবে না, সংসার তো চলতে থাকে। হ্যাঁ ওই জন্যই বলছি তাহলে ইনকারিটা হবে সি, আমার মতো অপশন সি হবে, পুরো ভালো কারণ এটা ভালো কখনো করে কোশ্চেনটা চলতে পড়ো, থাকে। রং রুটে হাঁটছো, ভালো করে কোশ্চেনটা পড়ো তারপরে উত্তর বলো। বলছে এই যে অল কুইন অফ অল সায়েন্স মানে সমস্ত সায়েন্সের যে কুইন বলা হতো, এই খেতাবটা মানে এই পদবিটা কান্টের মতে মেটাফিজিক্স তো এই পদবিটা পেতো নাকি? বলছে এটা কেন হারালো, কিসের জন্য হারালো? শুধু কি কারণ ও তো ওটা? নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে না। হ্যাঁ ওটা তুমি যেটা বললে এটা তো অবশ্যই এটা 100% হচ্ছে, বাট উপরের অপশন গুলো আনসার হবে, হবে না? ধরো আমি যদি বলি ম্যাম বিজ্ঞান যতটা উন্নত, মেটাফিজিক্স মানে সেরকম ভাবে উন্নত হয়নি। আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো, মানে এর সাইফুলের বোঝানোর জন্য আমি এর তখনই বলতে চাইছিলাম বাট ভাবলাম বলার দরকার নেই, বুঝে যাবে। দেখো আমি আমার উদাহরণটাই দিচ্ছি, ঠিক আছে? আমরা একসঙ্গে 4 5 6 ফ্রেন্ড ছিলাম, পড়াশোনা একসঙ্গে নেটের জন্য পড়তাম, ঠিক আছে? নেটের জন্য পড়তাম, তো কি হতো এক সময় আমার একটা অন্য ফ্রেন্ড ছিল যে কিন্তু খুব ভালো পড়াশোনা করতো, তো স্যার তাকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতো, ঠিক আছে? ব্রিলিয়েন্ট। আমি ভালো পড়াশোনা করতাম, খুব ভালোবাসতো আমাকে, আমাকে সব একদম ফিলোসফি রানী বলতো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আমি যেরকম জায়গায় আছি সেরকমই রয়ে গেলাম, ঠিক আছে? আমার যে বাকি বন্ধুগুলো তারা হচ্ছে নিজেদেরকে খুব স্মার্ট বানিয়ে ফেলেছে, স্মার্ট ওয়েতে পড়াশোনা করেছে, কেউ জব পেয়ে গেছে, কেউ ফেলোশিপ নিয়ে টাকা রোজগার করে টাকা পাচ্ছে, কেউ পিএইচডি করছে। তো এখানে এখানে যদি বলি যে আমাকে কিন্তু আমার টিউশনের স্যার বা আমার স্যারেরা, আমার কলেজের স্যারেরা কিন্তু আমাকে আর সেই ভালোবাসাটা দিচ্ছে না, তার কারণ কি? শুধুমাত্র কি আমি নিজেকে প্রমাণ করতে পারিনি বলে? শুধু সেটা না, আমি নিজেকে প্রমাণ করতে পারি না, প্লাস আমার আশেপাশে যারা আছে তারা ভালো হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, তুলনাটাও থাকে ভালোর ক্ষেত্রে। তাই বলছে এটা সবগুলোই বলবো, অল অফ দ্য অ্যাবাভ আনসার করবো। তুমি যেটা বলেছো এটা অবশ্যই রাইট, বাট অল অফ দ্য আনসার করবো। অ্যাডভান্স ইন মেটাফিজিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স, ইনক্রিজড তাহলে যদি স্কেপটিসিজম। এখানে দুটো উত্তর আসছে বাংলাতে যদি করি, যে মেটাফিজিক্স তো ইনকোয়ারি করে যাচ্ছে, কোথাও গিয়ে থামছে না, এটা একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে মেটাফিজিক্স নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে না সায়েন্সের মতো হ্যাঁ নিজেকে। একদম প্রতিষ্ঠা করতে পারছে না, একদম। আর ওরা যে উত্তরগুলো দেয় ওটা সন্দেহজনক হয়েও থাকে, তাই তো? রিলিজিয়াস ফিলোসফিক্যাল যে ইয়েগুলো, ফিলোসফিক্যাল যে মেটাফিজিক্যালি যে ব্যাখ্যাগুলো, সেগুলো কিন্তু ইয়ে হয়, মানে দুটো অপশন হলো মানে তোমার অটোমেটিক ডি এর দিকে যাবেই। এখানে এক্সপ্লেনেশনটা করে দিয়েছি, দেখো পড়ো, দেখি কেউ মানে ক্লাসে জয়েন হতে চাইছে। পড়ো তো সাইফুল। আমার পড়তে অসুবিধা হবে দিদি, শরীরটা একটু ইয়ে আছে, অন্য কেউ পড়লে ভালো হয়। আচ্ছা আমি বলছি চলো। Kant noted that metaphysics lost its status due to advancement in other fields like metaphysics and mathematics and natural science। ওটাই বলছি, ম্যাথামেটিক্স এবং ন্যাচারাল সায়েন্স ও আদার ফিল্ড যারা, তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হুইচ হ্যাড ক্লিয়ার মেথডস এন্ড ডেফিনিট রেজাল্ট, মানে তারা একটা পরিষ্কার এবং একদম একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসে। মেটাফিজিক্স অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে মেটাফিজিক্স কি করছে, যে লেড টু এন্ডলেস ইন আনরিজলভড ডিবেটস, মানে তার যে ডিবেটস হচ্ছে, তাকে নিয়ে যে তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আনরিসলভ, মানে কোনো সলভ হচ্ছে না। অ্যান্ড ইটস ব্যাক এ ক্লিয়ার মেথড, মানে এটা একটা পিছনের একটা ল্যাক অফ ক্লিয়ার মেথড, মানে এই মেথডটা কোনো পরিষ্কার ভাবে কোনো কিছু করছে না। ফর সলভিং ইটস প্রবলেমস কন্ট্রিবিউটেড টু ইট ডিক্লেয়ার, মানে সে নিজেকে পরিষ্কার ভাবে কোনো কিছু প্রমাণ করে কোনো কিছু স্পষ্ট করতে পারছে না। এত কিছু কারণ আছে, তার জন্য মেটাফিজিক্সটা সেই তার আগের মতো রূপের সম্মানটা পাচ্ছে না, দিদি তাকে আর কুইন বলা আমরা যাচ্ছে না। তাহলে এখন মেটাফিজিক্সে পড়বো, হ্যাঁ বলো। যেহেতু আমরা চাকরি পাইনি, এখন নিজেকে প্রতিষ্ঠা করতে পারিনি, তাহলে আমরা ফিলিপি বা মেটাফিজিক্সে পড়ছি। যখন আমরা নিজেকে প্রতিষ্ঠা করে দেবো তখন সায়েন্সে চলে যাব। হ্যাঁ তোমরা কি বুঝাতে চাইলে সেটা আমি বুঝতে পারলাম না, ওটা হয়তো হ্যাঁ হবে আমি এবার। বলছি একটা জিনিস যতক্ষণ না প্রতিষ্ঠিত হয়েছে ততক্ষণ তো সেটা সায়েন্স নয়, ততক্ষণ সেটা ফিলিপি বা মেটাফিজিক্স। হ্যাঁ যখন নিজেকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সায়েন্স। হ্যাঁ তাহলে আমরা তো নিজেকে এখন প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা তো এখন ইনকোয়ারি করছি বা যাচাই করছি, তাহলে আমরা মেটাফিজিক্স এর অন্তর্গত হব। আর যখন নিজেকে প্রতিষ্ঠা করে দেবো, চাকরি পেয়ে যাবো, তখন সেটা সায়েন্স হয়ে যাবে।
এটাকে এইভাবে কি বলা যায়? এটা তোমার ফিলোসফি, নতুন একটা সত্য সৃষ্টি এইভাবে। আচ্ছা, তুমি তোমার মতো করে ভেবেছো, মানে তোমার যে মুখের কথাটা একদম কিন্তু বাস্তব, কিন্তু অ্যাকচুয়ালি কি ফিলোসফিটা তখন সায়েন্স হয়ে যাবে। প্রতিষ্ঠা বলতে এখানে কিন্তু আমরা জব পেয়ে গেলাম, প্রতিষ্ঠা নয়। তুমি যদি প্রতিষ্ঠা দিদি, ওটা বুঝি আমি, একটা উদাহরণটা চেঞ্জ করার জন্য এটা করলাম। আচ্ছা যে কোনো আচ্ছা যেরকম আচ্ছা সাইকোলজি ফিলোসফি ছিল একটা সময়, সাইকোলজি একটা সময় দর্শন বলা হতো সাইকোলজিকে, কিন্তু ও তো এখন বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর জন্য ওকে মনোবিজ্ঞান বলছি। হ্যাঁ, তো তুমি যেটা বলছো, তুমি প্রতিষ্ঠা করলে চাকরি পেয়ে গেলে তুমি ফিলোসফি থেকে দর্শন সায়েন্স হয়ে যাবে, সেটা না। তুমি যদি ফিলোসফিরই কোনো একটা পার্টকে তুমি ওইভাবে প্রমাণ করে দেখাতে পারো, একটা সায়েন্সের মতো করে কোনো একটা ফিলোসফির অংশকে যদি তুমি নিয়ে ভেঙে ব্যাখ্যা করে বোঝাতে পারো, ধরো যোগ দর্শনে কোনো একটা তত্ত্ব নিলে, বা তুমি তোমার নিজের পার্সোনালি করে ফিলোসফি তুমি নতুন করে ক্রিয়েটও করতে পারো, ঠিক আছে, তোমার ভাবনা থেকে আসতে পারে। ওরা যারা আগে যারা লিখে গেছে, আমরা দার্শনিক গুলোকে যাদেরকে পড়ছি, সেরকম ভাবে তুমি নতুন কিছু একটা সৃষ্টি, ওরা তো সন্দেহদায়ক একটা দিয়ে চলে গেছে, লাস্ট পর্যন্ত কোনো রিসলভ হয়নি। লক একরকম বলেছে, বার্কলে তাকে একটু ক্রিটিক করে বলেছে, হিউম তাকে অন্য করে বলেছে, এভাবে বলতে গেছে। না, তুমি যদি সায়েন্টিফিক্যালি প্রমাণ করো কোনো কিছু, তখন কিন্তু সেটা সায়েন্স মেনে নেবে। যদি বলে, আমি এটা শুনেছি, মানে কতটা সায়েন্টিফিক্যালি জাজ মানে সত্যি সেটা আমি জানি না, যে আত্মা, আত্মা বলে আমাদের কোনো কিছু রয়েছে এবং তার প্রচুর শক্তি। তার জন্য একটা মানুষকে নাকি একটা ঘরের কাঁচের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, তো তার প্রাণটা যাওয়ার সময় কাঁচটা ফেটে গেছিল, সেই যে ঘরের মধ্যে ছিল। একটা বিজ্ঞান এটা যদি প্রতিষ্ঠা করতে পারে যে আত্মা, আত্মা বলে কোনো জিনিস আছে, এটা সায়েন্টিফিক্যালি তুমি যদি প্রমাণ করতে পারো যে হ্যাঁ আত্মা আছে আমাদের বডির বাইরে, বডির বাইরে এখানে একটা জীবন্ত কিছু জিনিস আছে যেটার পাওয়ার অনেক কিছু, তুমি সেটা সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারো, তাই তো। এটা করতে পারো যে বডি আর আত্মা আলাদা, আত্মার কাজ কি, বডির কাজ কি, এরকম অনেক কিছু রয়েছে ফিলোসফির অংশ, যেগুলোকে কিন্তু আমরা সায়েন্টিফিক্যালি যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি, মানে সায়েন্সের মতো করে, তখন কিন্তু এই যে কান্ট এটাই তো বলেছে যে মেটাফিজিক্স রয়েছে, যে গড আছে, মানে আমাদের মরার পরে ওখানে যে ভালো কর্মের ফল পাবো, এইসব কথাগুলো যখন রয়েছে, এই কথাগুলো আমরা বিশ্বাস করবো, এগুলোকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারবো না। অতএব এগুলো কাজ আমরা ছেড়ে দেবো না, মেটাফিজিক্স কে বলবো না যে মেটাফিজিক্স করো না, কিন্তু মেটাফিজিক্স কে সায়েন্টিফিক্যালি পড়ো। তো এইভাবে যদি সায়েন্টিফিক্যালি আমরা চিন্তা করি, গডের অস্তিত্বকে যদি কোনোভাবে আমরা প্রমাণ করতে পারি বাস্তবিক কি, তো তাহলে কি হবে, তখন আমরা কিন্তু ওটাকে সায়েন্সের মতো করে ব্যাখ্যা করতে পারবো, এবং ফিলোসফিটা সায়েন্স হয়ে যাবে না, তখন ফিলোসফিটা ফিলোসফির মতোই একটা জায়গায় সে রানীর জায়গাটা আবার পেয়ে যাবে, যে হ্যাঁ ফিলোসফিও, মানে সায়েন্স যেরকম আলাদা ভ্যালু, সেরকম ফিলোসফিকেও মানুষ ভ্যালু দিবে, এবং সেটাকে সায়েন্টিফিক্যালি প্রমাণ বললে তখন মানুষ বেশি বিশ্বাস করবে। ধরো তোমাকে আমি কিছু মুখে বলে দিলাম আর তোমাকে প্রমাণ করে দেখালাম, প্রমাণ করে দেখালে তোমার কাছে সেটা বেশি বিশ্বাস্ত হবে। তখন ফিলোসফি, যেরকম করে সায়েন্সের পিছনে মানুষ ছুটছে না, তখন ফিলোসফির পিছনেও ছুটবে, ফিলোসফিতে যদি কিছু আমরা নতুন কিছু দেখাতে পারি। ঠিক আছে। হ্যাঁ দিদি। আচ্ছা, এটা হয়ে গেল না? হয়ে গেল এই কোশ্চেনটা। হোয়াট ডাজ কান্ট মিন দ্য এ প্রিওরি কনসেপ্ট? এ প্রিওরি কনসেপ্টটা কি? পূর্ব তো সিদ্ধ, মানে আগে থেকেই যেটা থাকবে। ছটা না তো, হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। কি হবে দিদি? কনসেপ্ট দ্যাট আর ইননেট অ্যান্ড এক্সিস্ট ইন দ্য মাইন্ড বিফোর অ্যানি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের আগেই থাকছে ইননেট ভাবে, সহজাত ভাবে। বরং স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি এক কাজ করুন, লেফট হয়ে আবার ইন হতে হবে, সবাই দেখতে পাচ্ছে তো। একজন মেসেজ করছিল, ওই জন্য আমি একটু রিপ্লাই দিয়ে দিলাম, স্টুডেন্ট ক্লাসেরই। আমি এখন শুনছি। আনসার কি দিলে সাইফুল? দিয়ে দিলাম দিদি। কনসেপ্ট দ্যাট Concept আর that are ইননেট innate অ্যান্ড and এক্সিস্ট exist ইন in দ্য mind মাইন্ড বিফোর before any. অ্যানি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার পূর্বেই সহজাত বা পূর্বতসিদ্ধ রূপে রয়েছে। আচ্ছা, চলো আনসার দেখো। আচ্ছা, বলছে কনসেপ্টসটা কি হচ্ছে, দ্যাট আর ইনেট অ্যান্ড এক্সিস্ট। ইনেট মানে হচ্ছে তোমার এ প্রিওরি, মানে সেটা ইনেট হবে, মানে আগে থেকে যেটা থাকবে। ইনেট অ্যান্ড এক্সিস্ট ইন দ্য মাইন্ড বিফোর এনি এক্সপেরিয়েন্স। এরপরে হচ্ছে তোমার এ প্রিওরি কনসেপ্ট, এক্সপ্লেনেশনটা কি দিয়েছি দেখো। এ প্রিওরি
কনসেপ্টস রেফার টু কনসেপ্টস, মানে সেটা হচ্ছে এই ধরনের কনসেপ্ট দ্যাট মাইন্ড প্রসেসেস ইন্ডিপেন্ডেন্টলি অফ এক্সপেরিয়েন্স, দিস আর ইন দ্য mental structure that help us processes and make sense of the sensory data such as causality and space. যদি বলা হয় তোমাকে প্রশ্ন করা হয় যে এপ্রিওরি কনসেপ্ট কি কি, তখন কিন্তু তুমি আনসার দিবে, হ্যাঁ, যে স্পেস কজালিটি এগুলো হচ্ছে তোমার এপ্রিওরি কনসেপ্ট। বলছে অর্গানাইজ হয়ে থাকে আওয়ার এক্সপেরিয়েন্স থ্রু ইভেন থ্রু দে আর নট ডিরাইভড ফ্রম দেম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কটা খত শেষ করতে পারবো বুঝতে পারছি না। What was the core idea behind Kant's Copernican revolution in philosophy? कांट के दार्शनिक कोपर्निकीय क्रांति के पीछे प्रमुख विचार क्या था? মানে কান্টের যে নলেজ থিওরিটাগুলোকে কোপারনিকাসের বিপ্লবের সাথে কেন তুলনা করা হয়? অপশন 1, objects conforms of our cognition rather than cognition conforming to object. Option 2, B, the mind passively receives knowledge through the external world. নাকি knowledge is determined by a divine pre-established harmony more than one of the none of the above. কি বলো? বি হবে দিদি, কারণ অবজেক্টকে অবজেক্ট রূপে তো দেখবে না, ওটা তো বাদ হবে, এটা বাদ। দ্য মাইন্ড প্যাসিভলি রিসিভ নলেজ ফ্রম দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, মন মানে সক্রিয়ভাবে জ্ঞানটাকে গ্রহণ করছে, মন কেন্দ্রিক মতবাদ কান্ট দিয়েছে। ভালো করে পড়া অপশন গুলো। ম্যাডাম এটা জ্ঞানের বিষয়ে কথা বলছে না? হ্যাঁ হ্যাঁ, জ্ঞান তত্ত্বটা। এই বিষয় অনুসারে না জ্ঞান অনুসারে কিরকম জ্ঞান হয় বলে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা বিষয়কে বলেছিল। জ্ঞানসম্মত হতে হবে দিদি, ওটাও বলেছিল। ওটা ক্লিয়ার করে বলে থাকবো, মানে কান কি বিষয় কেন্দ্রিক না জ্ঞান কেন্দ্রিক বলছে? মানে ও জ্ঞান মনকে কেন্দ্রিক। জ্ঞান কেন্দ্রিক, মানে মনটাকে জ্ঞান বেশি কেন্দ্রিক গুরুত্ব ব্যাখ্যা। দিচ্ছে। হুম হ্যাঁ, জ্ঞান কেন্দ্রিক হ্যাঁ। হুম, মানে অ্যাকচুয়ালি বলছে যে আমাদের মনে যেটা হচ্ছে বিষয়টাকে ওরকম হতে হবে। আমি এভাবে বলছি, এই যে আমার সামনে ল্যাপটপটা আছে, ঠিক আছে, এখন ল্যাপটপটা এখানে দেখাচ্ছে সাদা কালার। কান্ট বলতে চাইছে আমার মন বলছে এটা সাদা নয়, এটা কালো, ঠিক আছে, এটা কালো, তো এটা বস্তুটাকে কালো হতে হবে, আমার মন বলছে মানে এটা কালো। আর অন্যরা কি বলতো যে আমি যেটা ভাবছি যদি আসলে বস্তুটা যদি সেটাই হয় তাহলে আমার জ্ঞানটা সঠিক, মানে বস্তুর মতো করে আমার জ্ঞানটাকে হতে হবে, আসলে বস্তুটা যেমন সেরকম বস্তুর মতো করে হতে হবে। কান্ট বলছেন আমার জ্ঞানের মতো বস্তুটা হবে, আমি বেশি গুরুত্বপূর্ণ, আমার মন বেশি গুরুত্বপূর্ণ, আমার জ্ঞানটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অবজেক্ট কনফার্মস আওয়ার কগনিশন রাদার দ্যান কগনিশন কনফার্মিং টু দ্য অবজেক্ট। এক্সপ্লেনেশনটা প্রথমে দেখে নি। বলছে কান্টের যে কোপারনিকান রিভলিউশন সেটা কি বলছে যে বলছে মাইন্ড অ্যাক্টিভলি স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজ সেন্সরি ইনপুট, meaning that our knowledge of the world is shaped by our cognition faculties. This reverses the traditional view the knowledge must confirm the object. তাহলে নলেজটাকে অবজেক্টের মতো হতে হতো, বাট ট্র্যাডিশনালি, বাট এরা কোপারনিকান তার উল্টোটা বললো। ঠিক আছে, ইয়ে বুঝতে পারলে সাইফুল? দিদি একটু অপশনটা বলে দিলে ভালো হয় কারেক্ট অ্যান্সারের। কারেক্ট আনসার এখান অপশনটা করে হচ্ছে মন এ। অবজেক্ট কেন আসছে দিদি, সাবজেক্ট আসবে, মন কেন্দ্রিক আসবে। ম্যাডাম বিটা হবে না? যে মাইন্ড প্যাসিভলি রিসিভ নলেজ, মাইন্ড the mind passively receive knowledge from the external world থেকে রিসিভ করে থাকে মাইন্ড। কোশ্চেনটা কি বলছে, মানে অ্যাকচুয়ালি কোশ্চেন না, বিটা যাবো না কারণ এটা কোপারনিকাসের সাথে তুলনা করতে বলছে, তুলনা করছে, আর এটা নর্মালি একটা ব্যাখ্যা কেন কথা বলেছে, তুলনামূলক যখন হবে না তখন এইটার দিকে যাবে। অবজেক্ট কনফার্মস টু আওয়ার কগনিশন, वस्तुओं हमारी संज्ञानात्मक क्षमताओं के अनुरूप होती है, না কি इसमें বিপরীত है। কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না, আমি বারবার পড়ছি যে আমি কিছু ভুল লিখেছি নাকি, বুঝতে কেন পারছো না? বলছি দেখো হিন্দিতে দিদি আরেকবার একটু বুঝাচ্ছি। এবার হয়েছে দিদি, অবজেক্ট কনফার্ম আওয়ার ওই কগনিশন মানে হচ্ছে জ্ঞান, বস্তুটাকে জ্ঞানসম্মত হতে হবে, হ্যাঁ এটাই, রাদার দ্যান কগনিশন rather কনফার্মিং than অবজেক্ট, কগনিশন বেশি প্রাধান্য পাচ্ছে অবজেক্ট থেকে। হ্যাঁ দেখো বলছে বস্তু हमारी संज्ञानात्मक क्षमताओं के अनुरूप होती है, মানে এই আমাদের সংজ্ঞানাত্মক যে ক্ষমতা সেটার অনুরূপ হবে বস্তুটা হবে, ঠিক আছে, না কি ইসকে বিপরীতের উপর বিপরীতটা হবে না। বোঝা গেছে এবারে সবার? আর এটা হ্যাঁ, এটা ওকে। এটা হবে না এটা বলছি না, বাট এটা হচ্ছে কোপারনিকাসের সাথে তুলনা করতে বলেছে, তার জন্য এটা আনসার হবে।
কোশ্চেনটা যেরকম সেরকম আনসার। নেক্সট কোশ্চেনে যায়। তো ম্যাডাম কান্টের মধ্যে নলেজ সাবজেক্টিভ তো? কান্টের মধ্যে সাবজেক্টিভ কি বলবো না অবজেক্ট, হ্যাঁ সাবজেক্টিভ বলবো, কারণ ও তো মন কেন্দ্রিক বেশি বলছে না। ঠিক আছে। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস কান্টস ক্রিটিসিজম অফ দ্য বোথ লক এন্ড লাইবনিজ। कांट की आलोचना में লক और লাইবনিজ दोनों के प्रति क्या सामान्य था, মানে অ্যাকচুয়ালি লাইবনিজ যেটা বলেছিল ইনেট আইডিয়ার কথা, লক বলেছিল যেটা অভিজ্ঞতাবাদের কথা, অভিজ্ঞতাই সর্বসর্বা, আর লাইবনিজ বলেছিল ইনেট আইডিয়াই সর্বেসর্বা। তো কান্ট এদের দুজনকে কিভাবে ক্রিটিক করে তার জ্ঞান তত্ত্বটা প্রতিষ্ঠা করেছে? অপশন 1, he rejected Locke's ideas that knowledge confirms to object and Leibniz notion of pre-established harmony, মানে হচ্ছে লক রিজেক্ট, হি মানে হচ্ছে এখানে কান্ট, তাহলে কান্ট কি রিজেক্ট করেছিল লকের যে আইডিয়াটাকে যে নলেজটা আমাদের হয় নলেজ কনফার্মস টু দ্য অবজেক্ট, এই কথাটা লকের, নাকি লাইবনিজ নোশন অফ প্রি এস্টাবলিশড হারমোনি? অপশন বি, হি আর এগ্রিড মানে হচ্ছে সে মেনে নিয়েছিল আর কি, হি এগ্রিড উইথ লক দ্যাট নলেজ ইজ পিওরলি এম্পিরিক্যাল, বলছে সে কি মেনে নিয়েছিল যে লকের মতে, যে লক যেটা বলেছিল নলেজ হচ্ছে পিওরলি এম্পিরিক্যাল, বাট ডিসএগ্রি হয়েছিল লাইবনিজের ন্যাশনালিজম, মানে বলতে চাইছে সে লকের জ্ঞান তত্ত্বটা মেনে নিয়েছিল এবং লাইবনিজ যেটা বলেছিল ন্যাশনালিজমটাকে কি সে ক্রিটিক করেছিল, নাকি হবে অপশন সি, হি endorsed Leibniz pre-established harmony and rejected Locke's empiricism, লকের এম্পিরিসিজমটাকে সে রিজেক্ট করেছিল, মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ, কি হবে? যদি এখানে তো নানা বোধ হবে, কারণ ও দুটোকে তো মানছে, বুদ্ধিটাকে লকের মানে অভিজ্ঞতাটাকে মানছে আর লাইবনিজের বুদ্ধিটাকে মানছে, দুটো তো এখানে রিকনসাইল কথাটা তো নেই এখানে। ही एंडोर्ड लाइबनिज प्री एस्टेब्लिश्ड हार्मोनी, মানে হচ্ছে उन्होंने लाइबनिज की पूर्व स्थापित सामान्यता की धारणा का समर्थन किया। অ্যাকচুয়ালি ও দুটোকেই মেনে নিচ্ছিল, যে লাইবনিজের প্রি এস্টাবলিশড হারমোনি মানে যেটা আছে ওটাকেও সে গুরুত্ব দিচ্ছিল এবং লকের যে এমপ্রিসিজম সেটাকেও কিন্তু সে মানছিল, কিন্তু একসঙ্গে দুটোকেই, মানে এখানে কিন্তু অপশন কোনো কি আছে একটাও যে হি রিজেক্টেড না লক দিদি, কোনটা নেই, তাহলে নানা বোধ করবো। নলেজ ইজ পিওরলি এম্পিরিক্যাল বা ডিসএগ্রি লাইবনিজ, হচ্ছে না, নন অফ দ্য অ্যাবাভ আনসার হবে এটা। এটা কি করেছে, হি रिजेक्टेड लॉक्स आइडिया दैट नॉलेज कन्फर्म्स टू ऑब्जेक्ट, उन्होंने लॉक के इस विचार को खारिज किया कि ज्ञान वस्तुओं के अनुरूप होता है, ज्ञान वस्तुओं के अनुरूप होता है, और লাইবনিজ নোশন অফ প্রি এস্টাবলিশড হারমোনি, অ্যাকচুয়ালি দুটোকে একসঙ্গে মার্জ হবে, ঠিক আছে, এটা অপশনটা নান অফ দ্য অ্যাবাভ আনসার হবে। চলো এরপরে হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কান্টস क्लेम अबाउट द माइंड्स रोल इन शेपिंग नॉलेज, मतलब कांट का मस्तिष्क की भूमिका को लेकर ज्ञान के निर्माण के बारे में क्या दावा है, মানে হচ্ছে হোয়াট ইজ কান্টস ক্লেম অ্যাবাউট দ্য মাইন্ডস রোল ইন শেপিং, মানে নলেজ তৈরি করার ক্ষেত্রে, নলেজ উৎপন্ন করার ক্ষেত্রে মনের কি ভূমিকা রয়েছে কান্টের মতে, মনের রোলটা কি অ্যাকচুয়ালি, কি ভূমিকা পালন করবে? অপশন 1, দ্য মাইন্ড প্যাসিভলি, মানে মাইন্ড কি প্যাসিভ থাকে, রিসিভ নলেজ থ্রু দ্য সেন্সরি এক্সপিরিয়েন্স, সেন্সরি এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে যখন নেয়, নাকি মাইন্ড ইম্পোজেস ইটস ওন স্ট্রাকচার সাচ এ টাইম অ্যান্ড স্পেস ইনটু এক্সপিরিয়েন্স, নাকি অপশন সি, নলেজ ইজ পিওরলি বেসড অন এম্পিরিক্যাল অবজারভেশন। মোর দেন কান্ট কি বলবে যে পিওরলি এম্পিরিক্যাল অবজারভেশনের মধ্য দিয়ে জ্ঞান হয়, এটা কি বলবে কান্ট? না, তাহলে মোর দ্যান অন অফ দ্য আনসার হলো না, ওটা বাদ দিয়ে দিলাম দিদি, কিন্তু ওই প্রথমটা যদি ধরি, দ্য মাইন্ড প্যাসিভলি রিসিভ নলেজ ফ্রম সেন্সরি এক্সপিরিয়েন্স, মন ধারণা সংগ্রহের ব্যাপারে প্যাসিভ থাকছে, সক্রিয় থাকছে, এই কথাটা বলেছে। আর মাইন্ড ইম্পোজিস স্ট্রাকচার, মন তো মানে ধারণাটা গঠন করছে বুদ্ধির মাইন্ড দ্বারা। ইম্পোজ ইটস ওন স্ট্রাকচার এন্ড साच इट्स स्पेस एंड टाइम इनटू एक्सपीरियंस, এটা তো হবে, মস্তিষ্ক আপনি स्वयं के ढांचे में समय और स्थान को अनुभव पर लागू करता है, এটা তো হবেই, এটা আনসার হবে। দ্য মাইন্ড মাইন্ড প্যাসিভলি রিসিভ করে থাকে নলেজটাকে ফ্রম সেন্সরি এক্সপেরিয়েন্সেস এর মধ্য দিয়ে, প্যাসিভ নিষ্ক্রিয়। এটা প্যাসিভলি, হ্যাঁ প্যাসিভলিটা হবে না আনসার, এটা অ্যাক্টিভ হবে, মাইন্ড তো অ্যাক্টিভ থাকে। মানে সক্রিয় ভাবে করেছে, অ্যাক্টিভ চালু, ওটা চালু করে। এক্সপ্লেনেশনটা আগে বড়, কান্ট আর্গুড দ্যাট মাইন্ড অ্যাক্টিভলি, এটা হবে দেখো,
মাইন্ড হচ্ছে তোমার অ্যাক্টিভলি ইম্পোজ সার্টেন স্ট্রাকচার, যেমন স্পেস টাইম কজালিটি ইনটু দ্য র ডেটা রিসিভ করে থাকে, র ডেটাগুলো নাই সেন্সের মধ্য দিয়ে। আর দিস ইজ why the world appears organized and predictable to us, and our mind processes sensory input according to this innate characteristics। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে দেখো যে কান্ট হচ্ছে তোমার মনটা অ্যাক্টিভ থাকে এবং সাথে যখন আমরা সেন্সরি এক্সপিরিয়েন্স গুলো নিয়ে নিই, সেটা হচ্ছে র ডাটা গুলো, সেই চোখে দেখে কানে শুনে স্পর্শ করে এরকম করে যে র ডাটা গুলো নিল, ওই র ডাটা গুলো নেওয়ার পরে আমাদের জগৎ সম্পর্কে, বাইরের বস্তু সম্পর্কে আমাদের বুদ্ধিতে যায় এবং ইনেট আইডিয়ার দ্বারা সেটাকে একটা স্ট্রাকচার দেয়, সেটাকে ক্যাটাগরাইজ করে, তারপরে সেটাকে অর্গানাইজ করে। তো আনসার হলো বি, যে মাইন্ড ইম্পোজিস ইটস ওন স্ট্রাকচার, তার স্ট্রাকচার গুলোকে ইম্পোজ করে থাকে, সাচ অ্যাজ টাইম অ্যান্ড স্পেস ইনটু দ্য এক্সপিরিয়েন্স, টাইম এবং স্পেসে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন, ইন কার্টস ফিলোসফি হোয়াট ডাজ দ্য টার্ম নোমেনন রেফার টু? নোমেনন বলতে কি বোঝায়, এটা পারবে? আনসারটা দাও। The world is the world we perceive it structured by our mind, the world as it is itself independent of our perception, naki the external world that can be known by through the experience। নোমেনন মানে কি? ফেনোমেনা নোমেনা বলতে ফারাকটা কি বলেছি? ফেনোমেনা অবভাস যেটা দেখা যাচ্ছে দিদি, হ্যাঁ, আর নোমেনাটা দেখা যাচ্ছে না, অবসর অন্তরালে বস্তু সত্য যেটা রিয়েলিটি। সেটা স্বাধীন। হ্যাঁ, যেটা অজ্ঞাত অজ্ঞ লকের দ্রব্যের মতো। তাহলে কি হবে এটা আনসার? ম্যাডাম এটা এ হবে। ইয়ে তো পার্সিভ আছে, পার্সিভ ও কিভাবে পার্সিভ হয়? হবে না, পার্সিভ মানে কি বলেছিলাম? ফেনোমেনা, ফেনোমেনা মানে পি আছে, পি মানে পারসেপশন, পারসেপশন মানে ফেনোমেনা হবে, তার মানে ওটা হলো না, বাদ। এক্সপিরিয়েন্সটাও দেবো না, এক্সপিরিয়েন্সটা কোথায় হয়? চোখে দেখে কানে শুনে সেন্সরি ইনপুট গুলোর মধ্যে দিয়ে হয়, তাহলে ওটাও হলো না। তাহলে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট কোথায় আছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ বি আর আছে দিদি। পারসেপশন, বি, তাহলে আনসার হবে বি। এরকম কতগুলো কিওয়ার্ড আছে, বারবার কোশ্চেন প্র্যাকটিস করলে না ওই কিওয়ার্ড গুলো যখন মাথায় ঢুকে যাবে না, যদি কনসেপ্টটা যদি বোঝাও না যায়, কিওয়ার্ড থেকে আনসার গুলো করে দিবে। যে নোমেনা রেফার টু দ্য ওয়ার্ল্ড as it truly is independent of our perception and cognition structure, মানে যে জ্ঞানীয় ভাবে সেটা স্ট্রাকচারটা রয়েছে, যেটা আমাদের প্রত্যক্ষের বাইরে এবং সেটা স্বাধীনভাবে থাকে। কান্ট আর্গুড দ্যাট while we can know the world as it appears to us, মানে হচ্ছে কান্ট কি বলছে, বলছে উই ক্যান নো দ্য ওয়ার্ল্ড as it appears, যেটা চোখে দেখা যায়, যেটা সামনে রয়েছে, সেটা হচ্ছে তোমার ফেনোমেনন ওয়ার্ল্ড। আর যেটা ট্রুলি, যেটা ন্যাচারালি থিং ইন ইটসেলফ, সেটা হচ্ছে নোমেনন, যেটাকে আমরা জানতে পারি না, আননোয়েবল টু আস, আমাদের কাছে যেটা মানে অজানা থেকে যায়, সেটা হচ্ছে নোমেনন। নেক্সট কোশ্চেন, তাহলে আনসারটা কি হবে? এটা অপশন বি আনসার। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ক্রিটিক্স আর্গিউ অ্যাবাউট কান্টস কম্পারিজন টু কোপারনিকাস? এটা কি দুবার হয়ে গেল? कांट की तुलना कोपरनिकस से करने पर आलोचक क्या तर्क देते हैं? মানে তুলনাটা কোন কোন ধরনের তর্ক দিবে, মানে কি ধরনের যুক্তি দিয়ে বোঝাবে যে কান্টের সাথে কোপারনিকাসের তুলনা করেছে, যে কান্ট এবং কোপারনিকাসের যে বিপ্লবটা সেম, এটা কোনটা হবে? যে কান্ট সে ফিলোসফি ইজ মোর লাইক টলেমিস জিওমেট্রিক্যাল মডেল, কান্টের ফিলোসফিটা টলেমি জিওমেট্রিক্যাল মডেলের মতো, নাকি কান্ট প্লেসেস দ্য মাইন্ডস অ্যান্ড ইজ এন্টার অফ দ্য নলেজ সিস্টেম সিমিলার টু হাই দ্য টলেমি প্লেসড দ্য আর্থ অফ দ্য সেন্টার, মানে কি বলছে, কান্টের কি বলেছে যে মাইন্ড কেন্দ্রিক, না এটা এখন যে মাইন্ড কেন্দ্রিক, কান্ট কি বলেছিল, জ্ঞানটা মাইন্ড কেন্দ্রিক, সেন্টার অফ দ্য নলেজ, মানে নলেজের মেন সেন্টার কি হলো, সেটা হচ্ছে মাইন্ড। এটার মতোই সিমিলার টু হাউ টলেমি কি বলেছিল, যে এটা হচ্ছে আমাদের প্লেসড হচ্ছে আর্থ এট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স কেন্দ্রিক। আর এখানে অপশন সি হচ্ছে কান্টের রিভলিউশন ইজ দ্য সেম অ্যাজ কোপারনিকাস ইন দ্য ইট মেক্স নলেজ রিসলভ अराउंड द माइंड रादर देन द ऑब्जेक्ट, ना कि कांट की क्रांति ऊपर कोपरनिकस की तरह ही है जिससे ज्ञान मस्तिष्क के इर्द गिर्द घूमता है, ना कि वस्तु के। সেটা হবে দিদি, কারণ ওই কোপারনিকাসের সঙ্গে কান্ট তুলনা করেছেন। ম্যাডাম বিটা হবে। এটা হবে क्वेश्चन ভালো করে, कांट की तुलना कोपरनिकस से करने पर आलोचक क्या तर्क देते हैं, মানে ধরো তুমি একটা আমি তোমার সাথে কান্টের কোনো একটা মতে তুলনা করলাম, মিলালাম, তখন আমি তো
অনেক কিছু জগতের উদাহরণ নিয়ে বাইরে উদাহরণ দিয়ে দিয়ে দেখাতে পারি যে যে তোমার সাথে তোমার এটা কান্টের ওটা মিল আছে, তোমার ওটা কান্টের ওটা মিল আছে, বহুত কিছু উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি। সেরকম মতো এখানে কোনগুলো উদাহরণ যাচ্ছে, বি হলো, সি হলো, তার মানে আমি করে দিই আর একটা অ্যাড করে দিলাম, দিয়ে আনসার করে দিই তাহলে ডি মোর দেন ওয়ান অফ দ্য বাব। ঠিক আছে, তিনজনে তিনটে অপশন করে দিলাম। দেখো, Kante's revolution is more like a Ptolemy geometric model because it is places the mind at the center of the knowledge, similar to how Ptolemy placed the earth. মানে হচ্ছে বলতে চাইছে এই মাইন্ড কেন্দ্রিক কোন একটা মানে পুরো ইয়েটা পুরো ঘুরিয়ে দিচ্ছে, টলেমির যেটা ছিল জিওমেট্রিক মডেলটা সেটার সাথে তোমার, তারপরে বাকি অপশনটা হচ্ছে তোমার এই কোপারনিকাসের যে তত্ত্বটা তো দিয়েছে তার সাথে তুলনা করাই হয়। তো এই জন্য বলতে চাইছে, এবং তার সাথে হচ্ছে কান্ট নিজে যেটা বলেছে সেটা হচ্ছে তোমার বস্তু কেন্দ্রিক না বলে হচ্ছে মাইন্ড কেন্দ্রিক বলেছিল, যেরকম ভাবে হচ্ছে পৃথিবী কেন্দ্রিক না হয়ে ইউনিভার্স কেন্দ্রিক মানে সূর্য কেন্দ্রিক হলো পুরো কথাগুলো। তার জন্য হচ্ছে অপশন গুলো তিনটেই হবে, তাই রাইট আনসার হবে ডি মোর দ্যান আনাদার বাব। মানে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে কোপারনিকাসের মতোই, তার জন্য বলছে অন্য কেউ আলোচক মানে যে কেউ কি ধরনের কি কি উদাহরণ দিতে পারে, এগুলো সবগুলোই দিতে পারে, দিয়ে বোঝাতে পারে পুরো উল্টোটা। তার জন্য বলছে যেহেতু সবার মতো সঙ্গে সেম যাচ্ছে, তাই বলছে কান্টের যে রেভলিউশনটা সেটা কোপারনিকাসের রিভলিউশনের মতোই যেন সেম। ঠিক আছে, এবারে আমি একটা কথা বলি, এই আনসারটা না আমি এখানে আমার মতো করে ডি আনসার করলাম। কোশ্চেনটা যেরকম ভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি, যেভাবে বুঝিয়েছি, এবারে কোশ্চেনটা যদি আরেকটু এদিক ওদিক করে ঘুরিয়ে বুঝিয়ে যদি দেয় সেখানে কিন্তু আনসার সিও হতে পারে, অপশন দুটো অপশন থাকলেও না হতেও পারে। এক্স্যাক্টলি যদি একেবারে কোপারনিকাসের সঙ্গে যদি একদম তুলনা করে বলে, যেমন আগে একটা কোশ্চেন ছিল যে কোপারনিকাসের যে রেভলিউশন ওটা কোন যুক্তির দ্বারা বোঝানো হবে, তখন কিন্তু একবারে আনসারটা এটা হবে। আর এটা বলতে চাইছে যে কান্টের যে তুলনাটা বলছে কেউ যদি বুঝাতে চায় কি কি আলোচনা সে করতে পারে, তখন এগুলো সবগুলোই দিতে পারে কেউ। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডাজ কান্ট ডিসক্রাইব এজ এ মাইন্ডস ক্যাপাসিটি टू रिसीव इम्प्रेशन फ्रॉम एक्सटर्नल ऑब्जेक्ट। মানে হচ্ছে কান্ট किस बाहरी वस्तुओं से छापों प्राप्त करने की मस्तिष्क की क्षमता के रूप में वर्णित करते हैं। সেন্সিবিলিটি ম্যাম। সেন্সিবিলিটি। চলো নেক্সট কোশ্চেন যাই। এর হচ্ছে which of the following best captures Kant's statement true, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, true without content are empty, thought মানে চিন্তা, thoughts without content are empty, আর intuition without concepts are blind। এই কথাটা কোনটার সাথে যাবে দেখো, sensory data cannot exist without perception, নাকি knowledge can only come from understanding, নাকি sensory data requires understanding to be meaningful। ম্যাম অপশন বি, নলেজ ক্যান অনলি কাম ফ্রম আন্ডারস্ট্যান্ডিং। কান্ট কি এই কথাটা বলেছে? এটাই তো বলতে চাইছে, এটা হবে না। যদি এখানে ঘুরিয়ে ওটাকে বলছে সেন্সরি ডাটা ক্যান নট এক্সিস্ট উইদাউট পারসেপশন, মানে সেন্সরি ডাটা পারসেপশন ছাড়া হ্যাঁ ইয়ে হতে পারে না। হ্যাঁ হ্যাঁ এটা হবে অপশন এ। সেন্সরি ডেটা ক্যান নট এক্সিস্ট উইদাউট পারসেপশন, পারসেপশন ছাড়া সেন্সরি ডেটা এক্সিস্ট করতে পারে না। কিন্তু এখানে বলতে চাইছে সেন্সরি ডেটা আর পারসেপশন যদি বলি, তাহলে তো এখানে তুমি ওই ইনেট সেন্সরি ডাটার দ্বারা যেটা হয় তুমি র ডাটাটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, দুটো কি গুরুত্ব দিতে হবে তো এখানে? সিও আসছে তাহলে দিদি, সেন্সরি ডাটা রিকুয়ার্স আন্ডারস্ট্যান্ডিং টু বি মিনিংফুল। হ্যাঁ, সেন্সরি ডেটাটা কি বলছে, ডাটা রিকোয়ার, লাগছে আর আন্ডারস্ট্যান্ডিংও লাগছে, হ্যাঁ তাহলে এখানে দুটো কি মানে মাংস গুরুত্বপূর্ণ। কিনে আসতে হচ্ছে আবার আমাকে রান্নাও করতে হচ্ছে বুদ্ধি দিয়ে। হ্যাঁ, তাহলে এটা আনসার হবে সি। বুঝা গেল? এখানে একটা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, এখানে একটাকে গুরুত্ব দিচ্ছে, বাট এই অপশন সি এতে দুটোই গুরুত্ব দিচ্ছে, আর এখানে কিন্তু দুটোকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছে। ইনটিউশন যতটা গুরুত্বপূর্ণ সেরকম ভাবে সেন্সরি ডাটাটাও কিন্তু, মানে ইনেট আইডিয়াটা এবং পারসেপশনটা দুটোকেই কিন্তু সেম গুরুত্বপূর্ণ বলতে চাইছে, এটার দ্বারা বুঝাতে চাইছে লাইনটার দ্বারা। এখানে এক্সপ্লেনেশন গুলো দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। অ্যাকর্ডিং টু কান্ট, হোয়াট ইজ দ্য রোল অফ জাজমেন্ট ইন দ্য প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এর যে প্রসেস সেখানে জাজমেন্টের রোলটা কি হবে? টু রিসিভ ইমপ্রেশন, টু সিনথেসাইজ সেন্সরি ডেটা, টু ক্যাটাগরাইজ অ্যান্ড
organize sensory data into the meaningful concept. সিটা হবে দিদি, ক্যাটাগরিজ এন্ড অর্গানাইজেশন, সরি। चलो, how does Kant describe the connectedness of sensibility and understanding in producing knowledge? মানে কোনো নলেজ প্রোডাক্ট মানে উৎপন্ন হচ্ছে, নলেজ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে এই যে ইন্টারকানেক্টেডনেস, সেন্সিবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিংটাকে মানে দুটোর যে একটা সংবেদনশীলতা, মানে দুটোর যে একটা পরস্পরের উপর যে নির্ভরশীল, এটা বলতে চাই যে হাউ ডাজ কান্ট ডেসক্রাইব, কিভাবে ব্যাখ্যা করেছে। দিদি সেন্সিবিলিটি এন্ড আন্ডারস্ট্যান্ডিং আর বোথ নেসেসারি ফর কমপ্লিট নলেজ, মানে পরিপূর্ণ জ্ঞান পেতে গেলে দুটোই দরকার, সেন্সিবিলিটি দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, একদম সংবেদন শক্তি এবং বোধ শক্তি দুটোই লাগবে, নাহলে হবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তোমরা ইয়ে করে নিও, দেখে নিও, পড়ে নিও। Which of the following is not included in Kant's 12 categories of understanding? 12টা যে ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার মধ্যে কোনটা নয়? কোয়ালিটি, কোয়ান্টিটি, মোডালিটি, টাইম। কোনটা হবে? টাইমটা নয়, তাহলে কোয়ালিটি, কোয়ান্টিটি, মোডালিটি এগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে, টাইমটা নয়। নেক্সট কোশ্চেন চলো। In which time of judgment is the predicate content within the subject? প্রেডিকেট বলতে এখানে বোঝাতে চাইছি মানে এ প্রিওরি, মানে পূর্ব থেকে যেটা থাকে। তাহলে যে ইন হুইচ টাইপ অফ জাজমেন্ট, কোন ধরনের জাজমেন্টটা পূর্ব থেকে থাকে, কন্টেন্টের মধ্যে, সাবজেক্টের মধ্যেই থাকে, সেটাকে সাবজেক্টের মধ্যেই যেটা থাকে সেটাকে কি বলবো? অ্যানালিটিক জাজমেন্ট, অ্যানালিটিক, একদম বিশ্লেষক, একদম। যেমন একটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি, বলছে আনম্যারিড আর ব্যাচেলার, মানে আনম্যারিড এবং ব্যাচেলার দুটোই সমান হয়ে যাচ্ছে না, তো এরকম করে হচ্ছে যখন আমরা সাবজেক্টটা যেটা বলবো এবং অবজেক্ট যেটা আসবে, সাবজেক্ট আর অবজেক্টে যদি মানে একটাই জিনিস দুবার ব্যাখ্যা হয় তাহলে কিন্তু সেটা অ্যানালিটিক হচ্ছে, নতুন সৃষ্টি হয় না। অ্যানালিটিকের ক্ষেত্রে কিন্তু সে পুরনো জিনিসটাই থেকে যায়, আর সিনথেটিকের ক্ষেত্রে নতুন কোনো সৃষ্টি হয়। তাহলে আর যখন যদি বলি 2 + 2 = 4, তাহলে এখানে কি হচ্ছে? সিনথেটিক এ প্রিওরি হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রিওরি কেন হচ্ছে? কারণ হচ্ছে এটা পূর্ব থেকে 2 আর 2 4, মানে এটা কিন্তু দুটোই সেম জিনিস থাকছে, তার জন্য এটা কিন্তু অ্যানালিটিক হয়ে যাচ্ছে। এবং সাথে সিনথেটিকও কেন বলবো, মানে এ প্রিওরি হচ্ছে, আর এবং এটাকে সংশ্লেষণাত্মক কেন বলবো, কারণ 2 আর 2 এটা দুটো জিনিস, 2 আর 2 হচ্ছে আলাদা, এদিকে 4 হচ্ছে আলাদা, তাহলে এইটা আর এটা কিন্তু আলাদা হচ্ছে, নতুন সৃষ্টিও হচ্ছে, আবার দুটোর মধ্যে মিলও থাকছে, তার জন্য এবং এ প্রিওরি সিনথেটিক বলছে এইটাকে। যদি উদাহরণে পড়ে, অনেক সময় পরীক্ষাতে নেটেতে অনেক এসেছে, এখানেও আসার সম্ভাবনা রয়েছে, সম্ভবত এসেছিল কোন একটা পরীক্ষাতে, 7+5 = 12, এটা তো এটা কিসের উদাহরণ? এটা হবে তোমার সিনথেটিক এ প্রিওরি। মানে এ প্রিওরি কেন না? কারণ এটা আগে থেকে একটা রুল, একটা সূত্র, ইউনিভার্সাল রুল দিচ্ছে। আর সিনথেটিক কেন? কারণ এটা নতুন সৃষ্টিও দিচ্ছে, কারণ 2 আর 2 এটা তো 4 এর সঙ্গে সম হচ্ছে না, নতুন সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা অ্যানালিটিক। নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট টাইপ অফ নলেজ ডাজ সিনথেটিক জাজমেন্ট প্রোভাইড? সিনথেটিক জাজমেন্টে কোন ধরনের নলেজ দেবে? হোয়াট টাইপ অফ নলেজ এটা সিনথেটিক জাজমেন্টটা? এ প্রিওরি, ফর্মাল, নিউ, নতুন কিছু দিবে, নতুন তত্ত্ব সিনথেটিকে। একদম সিনথেটিক মানে নতুন দেবে। সিনথেটিক মানে দন্তস্ব মানে সৃষ্টি মানে নতুন সৃষ্টি, কি হিসাবে? নতুন জ্ঞানের নতুন সৃষ্টি, এভাবে মনে রাখবে। কোনো সময় হয়তো মাথা গুলিয়ে যেতে পারে সিনথেটিক অ্যানালিটিক, এরকম একটা ট্রিক বদমাই, এরকম বাচ্চা ছেলের মতো ট্রিক বানিয়ে নিবে, ভুলিয়ে গেলেও এটা মনে পড়ে যাবে, তখন আর ভুলবে না, তখন আর ভুল হবে না কোশ্চেন আনসার। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লাই টু অ্যানালিটিক জাজমেন্ট? অ্যানালিটিক জাজমেন্টের ক্ষেত্রে কোন ক্যারেক্টারিস্টিকটা আমরা অ্যাপ্লাই করব? দে আর বেসড অন দ্য posteriori knowledge, they follow the law of the contradiction, নাকি they offer new knowledge, না more than another, না they provide material knowledge? অ্যানালিটিক কি ম্যাটেরিয়াল নলেজ দেবে? না দিদি, ও তো নতুন তো দেবে না, যা নিউ নলেজ দেবে, নিউ নলেজ দেবে না। এ posteriori হবে না, এ posteriori মানে সিনথেটিক হবে না, এ প্রিওরি মানে অটোমেটিক। দেখো এখানে অ্যাডিশন বাদ দিয়ে দিয়ে কিন্তু আনসারটা হয়ে গেল। তাহলে একটা জিনিস মনে রাখবে, অ্যানালিটিকের সাথে কি যায়? কন্ট্রাডিকশন লটা যায়। তাহলে এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আছে, অ্যানালিটিক জাজমেন্টের সাথে কোন লটা যায়? তাহলে ল অফ কন্ট্রাডিকশন। আর সিনথেটিকের সাথে কোন লটা যাবে? ল অফ কন্টিনজেন্ট। ঠিক আছে, মনে রাখবে এই দুটো।
নেক্সট কোশ্চেন, এগুলোর কিন্তু ব্যাখ্যাগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে ব্যাখ্যাগুলো কিন্তু পড়ে নিও তোমরা, হ্যাঁ। আমি মানছি যেগুলো সবাই পারবে সবটা, আমি এর ব্যাখ্যাগুলো দুবার বলে টাইম নষ্ট করছি না। সিনথেটিক জাজমেন্ট আর ক্যারেক্টারাইজড বাই হুইচ অফ দ্য ফলোইং? সিনথেটিক জাজমেন্ট হচ্ছে, এটা কি বললাম? হ্যাঁ দিদি বললেন, ল অফ কন্টিজেন্সি আপত্তিক নতুনত্ব থাকছে। ও আচ্ছা, তখন পড়িনি, এখন হচ্ছে ল অফ, আচ্ছা সিনথেটিক জাজমেন্টের কোনটা ইয়ে হবে? সেটা হবে অবশ্যই কন্টিনজেন্সি হবে। কন্টিজেন্সি বলছে আপত্তিক। এ প্রিয়রি, দেখো এটা হবে না, তাই তাই তো। ডু নট অফার নিউ নলেজ, এটা অফার নিউ নলেজ তো করে, তার জন্য এটা হবে না, নট করে দিয়েছে, নট না থাকলে হতো। দে এক্সিস্ট দ্য এম্পিরিক্যাল ওয়ার্ল্ড, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড সেটা বলবো না, বাট এটা কি হচ্ছে কন্টিনজেন্সি রুল, লটা মিলে যাচ্ছে, তার জন্য এটা হবে দে ফলো দ্য ল অফ কন্টিনজেন্সি। তাহলে কন্ট্রাডিকশনটা কোনটা হবে? অ্যানালিটিকটা। কন্টিনজেন্সিটা হবে তোমার ইয়েটা, সিনথেটিকটা। Which of the following best describes analytic judgment? And they are contingent, they provide material to টোটোলজি বিশ্লেষক বলেছেন ওই যে টোটোলজি কথাটা পেয়ে গেছি। সেটা হবে একদম টোটোলজি। তাহলে একই কোশ্চেন কত রকম ভাবে অপশন দিয়ে আসতে পারে বুঝতে পারছো তো, মেন কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। नेक्स्ट क्वेश्चन, अकॉर्डिंग टू कांट व्हाट क्वालिटीज एज ए जजमेंट? कांट के अनुसार न्याय क्या कहलाता है? व्हाट क्वालिफाइज एज ए जजमेंट? स्टेटमेंट विदाउट सब्जेक्ट, डिक्लेरेशन अबाउट ए सब्जेक्ट विथ ए प्रेडिकेट, एनी स्टेटमेंट मेड बाय द इंडिविजुअल, কি হবে? ধরুন দুইটা হবে সাবজেক্ট টার্গেট, আবশ্যক নতুনত্ব দুটোই থাকবে। কি বললে? আবশ্যকতা এবং নতুনত্ব হবে দিদি। স্টেটমেন্ট কোনটা আনসার বলতে চাইছো বুঝতে পারিনি। বি a declaration about a subject with predicate, subject with predicate, yes. Chalo next question, now which of the following best describe an analytic judgment? এটা কি কন্টিনজেন্ট হবে? না কন্টিজেন্ট তো হবে না, ওটা সিনথেটিক it থাকলে is হতো। based on experience হবে? না এক্সপেরিয়েন্স হবে না, অ্যানালাইটিক বলেছে। predicate the content within a subject, এটা মানে হবে? দুইটা হবে, যেটা হবে দুইটা হবে নিউ নলেজ অ্যাড, নিউ নলেজ অ্যাড করে কি? এটাও হবে না, না। নো নো নিউ নলেজ করে না, তার মানে আনসার হবে বি। নেক্সট কোশ্চেন, সিনথেটিক জাজমেন্টস আর ডিস্টিংগুইশড ফ্রম অ্যানালিটিক জাজমেন্ট বিকজ, সিনথেটিক জাজমেন্টটা ডিস্ট্রিক্ট হয়ে থাকে অ্যানালিটিকের সাথে, কিসের জন্য? মানে সিনথেটিকের গুণটা জানতে চেয়েছে এখানে, কোনটা? নতুনত্বের জন্য, নিউ ইনফরমেশন। অ্যাড এ নিউ ইনফরমেশন টু দ্য সাবজেক্ট, আর বেসড অন দ্য এপ্রিয়রি এটা হবে না। অ্যাড এ নিউ সি, ইনফরমেশন, ডু অ্যাড নট নিউ হবে না, ইনফরমেশন। এটা সি, এটা হবে। ঠিক আছে, টোটোলজিক্যাল হবে না। তাহলে যেটা হবে না সেগুলো কিন্তু সবগুলো এর বিপরীতে, মানে অ্যানালিটিকের সাথে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো অ্যানালিটিকের কি কি বৈশিষ্ট্য সেটাও পড়ে নিলাম, এবং সিনথেটিকের কি বৈশিষ্ট্য সেটাও কিন্তু হয়ে যাচ্ছে একসাথে। এরপরে চলো, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? এই কোশ্চেন এটা না, এটা পড়েনি, 5+7=7 ওটা পড়েছিল। হোয়াট ইজ এক্সাম্পল, তাহলে এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষাতে পড়তে পারে। হোয়াট ইজ অ্যান এক্সাম্পল এ সিনথেটিক এ পস্টেরিয়রি জাজমেন্ট? এ পস্টেরিয়রি জাজমেন্ট, সিনথেটিক এ পস্টেরিয়রি জাজমেন্ট। আচ্ছা 2+2টা কি হবে? এটা এ পস্টেরিয়রি আছে, দেখো এটা এটা ইয়ে যাবে, এপ্রিয়রি, এপ্রিল হয়ে যাবে দিদি, ওটা তাহলে এটা ওটাকে হলো ক্রস না। দিয়ে দেবো। হ্যাঁ, অল হ্যাঁ, অল অবজেক্ট এখানে ফল সিটা দ্য হতে গ্রাউন্ড, পারে, সিটা অল অবজেক্ট আর ফল টু দ্য গ্রাউন্ড, এটাই হবে দিদি। ওগুলো তো সব পূর্বসিদ্ধ কথাটা জড়িত আছে ওগুলোতে। একদম। ওটা অল বডিজ আর এক্সটেন্ডেড, মানে সমস্ত বডির বিস্তার আছে, এটা কিন্তু এ প্রিয়রি হয়ে যাচ্ছে। এভরি ইভেন্ট, প্রত্যেকটার কার্যের কারণ আছে, এটা কিন্তু এ প্রিয়রি হয়ে যাচ্ছে, আর এটাও এ প্রিয়রি হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি? অল অবজেক্ট ফল টু দ্য গ্রাউন্ড, তাই তো? বোঝা গেল? শুধু এটা পড়ে থাকছে, তাহলে এটা আনসার হয়ে যাবে যে সিনথেটিক এ পস্টেরিয়রি। নেক্সট কোশ্চেন, which of the following is true about synthetic a priori? এইটা দেখো, সিনথেটিক এ প্রিয়রি বলেছে, কিন্তু এ পস্টেরিয়রি বলেনি এখানে। সিনথেটিক মানে নতুন সৃষ্টি হবে এবং একটা ইউনিভার্সাল ল থাকবে, কোনটা হবে তাহলে? এখানে কি কন্টিনজেন্ট বেসড অন এক্সপেরিয়েন্স, এক্সপ্লেন সাবজেক্ট উইদাউট অ্যাডিং বলে দিয়েছে, ইনফরমেশন দেয়ার টোটোলজিক্যাল, অনলি কি টোটোলজিক্যাল হচ্ছে এখানে, নাকি দে প্রোভাইড নেসেসারি এবং ইউনিভার্সাল ট্রুথ দুটোই প্রবল? লাগবে, আবশ্যকতাও লাগবে, নতুনত্ব লাগবে, মানে ইউনিভার্সাল হতে হবে, আবার নোভেলটিও লাগবে।
তাহলে এখানে যে প্রোভাইড নেসেসারিটি থাকবে এবং ইউনিভার্সাল ট্রুথও সেখানে কিন্তু ব্যাখ্যা করবে। এটা অপশন বি এর সাথে যাচ্ছে। ম্যাডাম নতুনত্ব তো কিছু নেই না, না, এখানে অপশন গুলোর উপরে বেস করে আনসারটা করতে হবে আমাদেরকে। কিন্তু এখন তো আচ্ছা, যদি একটা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে না। একটা বৈশিষ্ট্য আছে বাট বাকিগুলোর সাথে তো মিলছেই না। যেমন দেয়ার টটোলজিক্যাল, শুধু টটোলজি কি থাকে ওখানে, ওখানে নতুন সৃষ্টিও থাকে, একদম হচ্ছে না। tautology তাহলে দে এক্সপ্লেন সাবজেক্ট উইদাউট অ্যাডিং নিউ ইনফরমেশন। এর কি ইনফরমেশন মাস্ট বি থাকবে, তাই তো? সিনথেটিক কথাটা বলেছে ইনফরমেশন মাস্ট বি থাকবে, তাহলে এটা হচ্ছে না। এখানে অনেক সময় থাকে যে 1 2 3 4 5 5টা অপশন রয়েছে, উত্তরটার সাথে 5টা অপশনই উত্তর হবে। এরকম যদি হয়, সেরকম ক্ষেত্রে সেই অপশনগুলোর মধ্যে সব থেকে বেশি কোনটা উত্তরগুলো মানে কাছাকাছি উত্তর হচ্ছে সেই উত্তরটা আমরা নেব। এখানে কিন্তু যদি বলা হয় সিনথেটিক এ প্রিওরি জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মূল টার্গেট থাকে একটা ইউনিভার্সাল সত্য রাখতে হবে। ইউনিভার্সাল সত্য কিন্তু সেখানে থাকে, তার সাথে সাথে নতুনত্বটা থাকে। ঠিক আছে, শুধুমাত্র এরা বলে যে তোমার এক্সপিরিয়েন্সটাকে গুরুত্ব দেয়, কিন্তু সিনথেটিক আলাদা আলাদা গুলোতে ব্যাখ্যা করলো যে অ্যানালিটিক্যাল সিনথেটিক্যাল, ঠিক আছে, এ প্রিওরি এ পস্টেরিয়রি। হঠাৎ করে কান্ট যে জুড়লো সিনথেটিক এবং এ প্রিওরি দুটোকে একসঙ্গে করে একটা নতুন তৈরি করলো যে সিনথেটিক এ প্রিওরি জাজমেন্ট। ওটার হচ্ছে মূল হচ্ছে এখানে এটাই যে দেব একটা নেসেসারি ইউনিভার্সাল ট্রুথটাকে সে রেখে নতুন সৃষ্টিটার দিকে এগিয়েছিল। তার জন্য ইউনিভার্সাল ট্রুথটাকে আমি বাদ দিতে পারি না, এটাকে রাখবোই আনসারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এক্সপ্লেনেশনটা কি দেখাবো? কত নম্বর কোশ্চেনটা হচ্ছিল? 33 যদি বলছে, আর 33 synthetic a priori judgment are necessary and universally valid, not reliant to experience। ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স কিন্তু নয়। এক্সাম্পল এনগুলোর হচ্ছে স্টেটমেন্টস ফ্রম দ্য ম্যাথামেটিক্স অ্যান্ড পিওর সায়েন্স, এরকম কোশ্চেন আসতে পারে। কোনগুলো হচ্ছে তোমার এপ্রিওরি সিনথেটিক্যাল, সেটা হবে পিওর সায়েন্স এবং ম্যাথামেটিক্যাল যে রুলগুলো আমরা ফিলোসফির যে লজিকে যেগুলো করি সেগুলোকেও বলতে পারি আমরা এপিস্টোরি বা নতুন সৃষ্টি হচ্ছে ওটা একটা। বোঝা গেল না? বোঝা গেল নি? যদি এটা নিয়ে সমস্যা হয় না, সিনথেটিক এপ্রিওরি জাজমেন্টটা যেখানে অ্যানালিটিক এবং সিনথেটিক দুটোকে জুড়ে সিনথেটিক এপ্রিওরি জাজমেন্ট তৈরি করলো কান্ট, এই পোর্শনটা না একটু পড়ে নেবে, তারপরে যদি ক্লিয়ার না হয় নেক্সট ক্লাস আবার বলবো। হোয়াট নেক্সট কোশ্চেন, হোয়াট রোল টু সিনথেটিক এপ্রিওরি জাজমেন্ট। আচ্ছা, আমি কি ক্লাস থেকে বেরিয়ে গেলাম? না দিদি আসেন, শুনতে পাচ্ছি। সর্বনাশ হয়ে যেত, রেকর্ডটা বন্ধ হয়ে যেত চার্জটায়। হ্যাঁ, the what role do synthetic a priori judgment play according to Kant? কি হবে দিদি? ম্যাথমেটিক্স আর ওই যে পিওর সায়েন্স দিয়ে দিচ্ছে, ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান। They expand knowledge field like mathematics and natural science। একদম। চলো নেক্সট কোশ্চেন, which of the following, এই কোশ্চেনটা পড়েছিল, which of the following is an example of the synthetic a priori judgment mathematics? synthetic a priori judgment mathematics এর ক্ষেত্রে কোনটা? 7 + 5 = 12, কারণ এখানে আবশ্যিকতা আছে আর নতুনত্ব আছে। কারণ এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না, 7 + 5 = 12, আর এটা আমি ক্যালকুলেশন করে পাচ্ছি নতুন করে। আর বাকিগুলো অপশন গুলো পড়ে নেবে, বাকিগুলো কিসের সাথে যাবে সেগুলো দেখে নেবে প্রত্যেকটা অপশন। ঠিক আছে, এটা বলো, হাউ ডাজ কান্ট ডেসক্রাইব দ্য নেচার অফ স্পেস এন্ড টাইম? They are empirical concept derived from experience. They are subjective from human intuition. সি হবে They দিদি, apply to ওই যে things in দেমসেলভস লেখা আছে, themselves. থিং ইন দেমসেলভস, ফেনোমেনা, রিয়েল। পূর্বত সিদ্ধ যেহেতু এটা They স্পেশাল। apply things in themselves. They are subjective. এ হবে না। The empirical. আমার অন্য আনসার ছিল যে they are empirical concept derived from experience. Empirical derived from এটা তো হবে না, কারণ স্পেস আর টাইমকে কিন্তু সে এ পস্টেরিয়রি বলেনি, এ প্রিওরি বলেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, স্পেস আর টাইমকে সে এ প্রিওরি বলেছে। এপ্রিল যদি হয় তাহলে আমি বস্তু সত্তাকে নির্দেশ করবো, অবভাসকে কেন করবো? বস্তু সত্তা তো ওখানে পাচ্ছি। হ্যাঁ, বস্তু Things in সত্তার এটার সাথেও themselves। যাচ্ছে, তুমি যেটা বলছো একদম মানছি আমি, তার সাথে সাথে কিন্তু এটার দিকেও যাচ্ছে। দে আর সাবজেক্টিভ ফর্ম হিউম্যান ইনটিউশন, এটা কিন্তু হিউম্যান ইনটিউশনের উপর বিশেষ দিচ্ছে। এই স্পেস অ্যান্ড টাইম
তোমার নিউটনের স্পেস এন্ড টাইমের সঙ্গে কিন্তু একটু আলাদা রয়েছে, কিভাবে আছে সেটা আমি পরে কোশ্চেনে ব্যাখ্যা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই মানে কোশ্চেনটা, স্পেস টাইম তো সংবেদন শক্তি তো আকার না, সেন্সিবিলিটি ফর্ম তো। হ্যাঁ কি কি সেন্সিবিলিটি ফর্মটা কোথা থেকে পড়ে কি ওটা, মানে কি বলে মনের বাইরে থাকে তো ওটা নাকি? বুঝতে পারছি না কি বলতে চাইছো। যেমন এটা আমি বলছি, এই যে কান্ট বলছে নিউটন যেমন ভাবে স্পেসটাকে ব্যাখ্যা করেছে, ও বলে যাচ্ছে স্পেসটার একটা স্বাধীন সত্তা আছে। ঠিক আছে, এর এক্সপ্লেনেশনটা তোমাকে দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। নিউটনের স্পেস টাইম কত নম্বর কোশ্চেনটা ছিল বলো তো, এটা 37 না? দেখো বলছে কান্টের যে স্পেস টাইম সেটার সাথে নিউটনের যে স্পেস টাইমের পার্থক্যটা কেমন, দেখো বলছে আনলাইক নিউটন, মানে নিউটন তার মানে কি বলতে চেয়েছে, যে স্পেস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, একটা স্বাধীন সত্তা রয়েছে। আর কান্ট বলছে অ্যাজ এ নেসেসারি এ প্রিওরি ফর্ম অফ দ্য হিউম্যান ইনটিউশন, মানে বলতে চাইছে এটা এ প্রিওরি, তবে এটা নেসেসারি অবশ্যই, তবে সেটা মানুষের মনের ওটার বিস্তার রয়েছে। স্ট্রাকচারিং হাউ টু পারসিভ এক্সটার্নাল অবজেক্ট, মানে আমাদের যে এক্সটার্নাল অবজেক্ট বলছে উই পারসিভ করে থাকি, মানে আমরা চোখে দেখে থাকি এক্সটার্নাল অবজেক্টটাকে, কিভাবে দেখবো, কিভাবে আমাদের ইয়ে করব, সেটা স্ট্রাকচারটা দেয় আমাদের এই স্পেস আর টাইম, ওই স্ট্রাকচারে আমরা দেখবো, এটা এ প্রিওরি। তবে এটা কিন্তু যে নিউটন যেভাবে আলাদা একটা সত্তা স্বীকার করেছে ঠিক সেইভাবে স্বীকার করেনি, বলছে এটা মানুষের ইনটিউশনে এটাকে স্বীকার করছে, মানে মানুষের ইনটিউশন বলছে সজ্ঞাতে, মানে মানুষের ভেতরে, মানে মনে বোঝাতে যাবো কি, মনে বলতে পারবো কোটা, বোঝার জন্য বলে দিচ্ছি মানুষের মনে এটার বিস্তারটা রয়েছে। তো অপশন এটার সাথে আমি আনসারটা করতে দিয়েছি, দে আর সাবজেক্টিভ ফর্মস অফ হিউম্যান ইনটিউশন, মানে সে মানব অন্তর্জাত, মানে মানুষের মনে সেই বিস্তারটা রয়েছে, দে আর সাবজেক্টিভ ফর্ম। এটাকে নিয়ে না, মানে স্পেস আর টাইমটাকে নিয়ে আমারও মানে দুটো তিনটে বই পড়েছি, মানে অ্যাকচুয়ালি স্পেস আর টাইম এই এ অপশন প্রিওরি, মানে দুটাই হবে, হ্যাঁ বিটাই হবে। বিটা তো হচ্ছে, আবার এর কথাটাকে আমি ফেলতে পারছি না, বলছে দে অ্যাপ্লাই ইনটু वस्तुओं के भीतर होते हैं, वे वस्तुओं के भीतर होते हैं, दे अप्लाई टू थिंग्स इन देमसेल्फ, थिंग्स इट সেলফ হলে হতো থিং ইনস দেমসেলফ। এই সাইফুল এরকম অপশন থাকলে তুমি আনসার কিন্তু এটা কি করবে, দে অ্যাপ্লাই টু থিংস ইন দেমসেলফ, মানে বস্তুর ভিতর হতে হ্যাঁ, বস্তুর ভিতরে কি করে হবে, এটা মনের ভিতরে হবে, মানে মনের অ্যাকচুয়ালি ভিতরে হবে, ইট কথাটা নেই দিদি, দেমসেলফ দিয়ে হ্যাঁ, দিয়েছে। তাহলে এটা থিং ইন ইটসেলফ হলে হতো। মেন কথা হচ্ছে এরকম বুঝে না, বলছে স্পেস এবং টাইমটাকে গুরুত্ব দিয়েছে, একদম প্রচুর নেসেসারি বলছে, বলছে মনে তার একটা বিরাট, মনে একটা আকাশ সমান মন বলে না, ঠিক সেরকম মনের আকাশ স্বীকার করেছে, মনের স্পেস আর টাইমটাকে স্বীকার করেছে। আলাদা করে বাইরের জগতে যেভাবে করে নিউটন স্বীকার করছে ওইভাবে করে কিন্তু কান্ট স্বীকার করেনি। চলো নেক্সট কোশ্চেন, ওটা পার্থক্য বুঝে গেল তাহলে, কান্টের সাথে কিন্তু নিউটনের পার্থক্য রয়েছে স্পেস টাইমের। অ্যাকর্ডিং টু কান্ট হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্পেস এন্ড টাইম এন্ড ফেনোমেনার সাথে কি সম্পর্কটা রয়েছে কান্টের মতে? আগে এক্সপ্লেনেশনটা পড়ো তারপর আনসার দিবে, উত্তর দেখো না। দেখো স্পেস এন্ড টাইম ফর কান্টের মতে অ্যাপ্লাই অনলি টু ফেনোমেনা অ্যাপিয়ারেন্স স্ট্রাকচারিং আওয়ার সেন্সরি এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে আমার সেন্সরি এক্সপিরিয়েন্সের স্ট্রাকচারিংটা দিয়ে থাকে, বাট ডু নট পারসন টু দ্য অবজেক্টিভ রিয়েলিটি বিয়ন্ড হিউম্যান পারসেপশন, মানে হচ্ছে যেটা নো মেনন কিন্তু আবার বলছে না এখানে, দেখো এদিকে বলছে এভাবে মনে রাখবে স্পেস এবং টাইমটাকে এপ্রিওরি বলছে, স্পেস এবং টাইমটা বলছে ইনটিউটিভলি, মনে একটা তার একটা নেসেসারিটি রয়েছে, তবে স্পেস এন্ড টাইমটা যেরকম ভাবে নো ম্যানাটাকে ব্যাখ্যা করেছে সে কিন্তু আবার স্পেস এন্ড টাইমটাকে কিন্তু নো ম্যানা বলছে না, ঠিক আছে। কারণ এটা তো দেখা যাচ্ছে স্পেশাল টাইমটা কোন একটা সময়ে আর কোন একটা স্থানে রয়েছে। হ্যাঁ, তার জন্য এটা কিন্তু নো ম্যানা বলছে না, বলছে বাট ডু নট পারসন টু অবজেক্টিভ রিয়েলিটি, অবজেক্টিভ রিয়েলিটি যেরকম করে বলে যে একটা নো ম্যানার ওয়ার্ল্ড রয়েছে, সে নো ম্যানার ওয়ার্ল্ড এর মধ্যেও কিন্তু স্পেস টাইমটাকে ফেলছে না, ঠিক আছে। কিন্তু এটা এটা কি করছে তাহলে, মানে কান্টের মধ্যে স্পেস টাইম ফেনোমেনা, দিদি স্পেশাল টাইমকে রিয়েল বলবো না আনরিয়েল বলবো? স্পেস আর টাইমটাকে এটাই মানে
এমন দুটো তিনটে বই আমি দুবার দুরকম ভাবে দেখছি, কতগুলো কিওয়ার্ড বলছি যেগুলো মনে রাখবে সেগুলো দিয়ে উত্তর করে পরীক্ষায় পাস করে যাবে। যেমন আগে বলে দিচ্ছি, স্পেস এন্ড টাইমটা হচ্ছে এপ্রিওরি বলবে, এপোস্টেরি বলবো নি। স্পেস এন্ড টাইমটাকে কিন্তু নোমেনা বলবো না, তবে আবার ফেনোমেনা কিভাবে বলবো, যে টু অনলি ফেনোমেনা এইভাবে বলবো, অ্যাপ্লাই অনলি টু ফেনোমেনাতে রয়েছে। কিভাবে থাকে ফেনোমেনা বলছি, কারণ বলছে আমি যদি বলি এটা কড়া আর খুন্তি ভাবছি, এটা হচ্ছে কড়া এবং এটা খুন্তি, ঠিক আছে, এটা খুন্তি। তাহলে যদি বলি যে এই কড়া এবং খুন্তিতে আমরা যে র ডাটা গুলো নিয়ে আসি, চোখে দেখে কানে শুনে, আমরা যেটা এক্সপিরিয়েন্সের মধ্যে যে র ডাটা গুলো নিয়ে এলাম না, সেই র ডাটা গুলো যেমন হচ্ছে মাংস, তেল, নুন সবকিছু নিয়ে এলাম, এগুলো নিয়ে এসে কড়াই আর খুন্তি দিয়ে রান্না করবো। তো এরকম ভাবে ভাবো, দেখো কড়া আর খুন্তিটা তো আমরা চোখে দেখতে পাই, তাহলে স্পেস আর ডাটাটাকে ওইভাবে ভাববো যে স্পেসেতে এবং ডেটাতে দিয়ে, মানে র ডাটা গুলোকে দিয়ে আমরা স্ট্রাকচার করি, তাহলে এগুলো ফেনোমেনাই বলবো। অবশ্যই ফেনোমেনার জগতে ফেলবো স্পেস আর টাইমটাকে, কারণ যেহেতু এটা নো ম্যানার মধ্যে আসছে না, তাহলে ফেনোমেনার মধ্যে অপোজিটলি আনসার আমরা ওটাই বলে দেবো, ঠিক আছে। এটা যদি বলা হয় এর কি অস্তিত্ব আছে, এটা হচ্ছে অবজেক্টিভলি কিন্তু রিয়েলিটি না, এটা হচ্ছে সাবজেক্টিভলি, মানুষের মনে ইনটুইটিভলি এর উত্তরটা। যদি বলা হয় সাবজেক্টিভলি ইনটুইটিভলি অপশন থাকে, ইনটুইটিভলি নেব। স্পেস এন্ড টাইমটা ইনটুইটিভলি তার অস্তিত্বটা রয়েছে, আমাদের সজ্ঞাতে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাই, তাহলে এটা আনসার কি করব, स्पेस एंड टाइम अप्लाई टू थिंग इन देमसेल्फ, মানে হচ্ছে স্থান और समय वस्तुओं के भीतर लागू होते हैं, নাকি दे अप्लाई ओनली अपीयरेंस एज परसीव्ड बाय ह्यूमन, মানে হচ্ছে वे केवल उन रूपों पर लागू होते हैं जिन्हें मानव अनुभव करता है, মানে মানুষ যেরকম করে অনুভব করে, যে দে অ্যাপ্লাই অনলি অ্যাপিয়ারেন্স অ্যাজ পারসিভড বাই হিউম্যানস, মানে মানুষের প্রত্যক্ষ। যদি বলা হয় না যে রঙিন চশমা দিয়ে দেখছে, তাহলে হচ্ছে যে কিভাবে মানে হিউম্যানের দ্বারা, বাই হিউম্যানের দ্বারা যে পারসিভড হচ্ছে বাইরের জগৎটাকে, সেই পারসিভড এর ক্ষেত্রে কিন্তু এগুলো স্পেস এন্ড টাইমটা অ্যাপ্লাই হয়। তাহলে আনসার হলো বি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু কান্ট হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ট্রান্সেন্ডেন্ট एक्सपोजिशन स्पेस एंड टाइम, তাহলে স্পেস এন্ড কান্ট के अनुसार স্থান এবং সময় কি পারলৌকিক ব্যাখ্যা क्या ভূমিকা, বলছে এই স্পেস এন্ড টাইমটাকে কি পারলৌকিক ভাবে যদি ব্যাখ্যা করো কি বলবে, এর কি আলাদা অস্তিত্ব রয়েছে, কি ব্যাখ্যা করবে এটা। বলছে টু প্রোভাইড দ্য স্পেস এন্ড টাইম আর ইম্পিরিক্যাল কনসেপ্ট, এটা কি একটা অনুভব জন্য একটা বিষয়, নাকি দে ডেমনস্ট্রেট স্পেস এন্ড টাইম আর ডিরাইভড ফ্রম দ্য সেন্সরি এক্সপিরিয়েন্স, সেন্সরি এক্সপিরিয়েন্স এর মধ্য দিয়ে কি আমরা অনুভব করি এটাকে, নাকি টু শো দ্যাট স্পেস এন্ড টাইম আর এপ্রিওরি কন্ডিশন ফর পারসেপশন, নাকি এটাকে বলবো যে ইহা दिखाने का স্থান और समय धारणा के लिए प्राप्त होते, মানে হচ্ছে তোমার টু শো দ্যাট স্পেস এন্ড টাইম আর এপ্রিওরি কনসেপ্ট ফর পারসেপশন, মানে আমরা চোখে দেখার জন্য, কোনো কিছু পারসেপ্ট করার জন্য এটাকে কি আমরা এপ্রিওরি একটা কনসেপ্ট বলবো, স্পেস এন্ড টাইমটাকে কি এভাবে দেখি, নাকি মোর দ্যান অনাদার, নাকি বলবো টু আর্গিউ দ্যাট স্পেস এন্ড টাইম আর রিলেশনাল প্রপার্টিস অফ অবজেক্ট, এটা অবশ্যই যাবে এটার সাথে, কারণ হচ্ছে টু শো দ্যাট স্পেস এন্ড টাইম হচ্ছে এপ্রিওরি কনসেপ্ট এবং কন্ডিশনস ফর দ্য পারসেপশন, আমরা চোখে দেখার জন্য এটা কিন্তু এপ্রিওরি মানে পূর্বত সিদ্ধ, ঠিক আছে, বাট এটা এপ্রিওরি পস্টেরিয়রি নয়, এটা হচ্ছে নো ফেনোমেনাল বলবো, নো ম্যানা এটাকে বলবো না, এটাকে কিন্তু অবজেক্টিভলি এর রিয়েলিটিটাকে বাস্তবে রয়েছে এটা বলবো না, বাট এটা বলবো সাবজেক্টিভলি ইনটুইটিভলি এর অস্তিত্বটা রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই, এখানে ব্যাখ্যা দেখো, কান্টের ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন আর্গিউ দ্যাট স্পেস এন্ড টাইম আর নেসেসারি, এটা অবশ্যই নেসেসারি মনে রাখবে, এপ্রিওরি কন্ডিশন ফর এক্সপিরিয়েন্স, মানে আমাদের কোনো কিছু অভিজ্ঞতার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, বা অর্ডার নিয়ে যখন আমরা তৈরি করছি, স্ট্রাকচার করছি, তার জন্য কি লাগছে স্পেস এন্ড টাইম আমাদের কিন্তু মাস্ট বি লাগবে, নট ডিরাইভড ফ্রম এক্সপিরিয়েন্স ইটসেলফ, এটা কিন্তু ইটসেলফ হচ্ছে না, নিজে থেকে হচ্ছে না, দে স্ট্রাকচার করে থাকে, কি করছে তারা কিন্তু স্ট্রাকচার দেয়, কি দেখে হাউ উই পারসিভ এক্সটার্নাল আর ইন্টারনাল ফিনোমেনা, আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল ফিনোমেনা গুলোকে কিভাবে স্ট্রাকচার দেব, কিভাবে পারসিভ করবো, এবং পারসিভ করার পরে যে স্ট্রাকচার দেব এইগুলো কে দেয়, এগুলো হচ্ছে স্পেস এবং টাইমের মধ্য দিয়ে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে থাকি। চলো নেক্সট কোশ্চেন, হাউ ডাজ কান্ট ডিসক্রাইব দ্য নেচার অফ স্পেস ইন রিলেশন টু এক্সটার্নাল অবজেক্ট,
হাউ ডাজ কান্ট ডিসক্রাইব, মানে কান্ট কিভাবে ব্যাখ্যা করেছে নেচার অফ স্পেস ইন রিলেশন এক্সটার্নাল অবজেক্ট, মানে এক্সটার্নাল অবজেক্টের সাথে যে রিলেশনটা কি এই নেচার অফ স্পেসের। কি বলছে, স্পেস ইজ দ্য ফর্ম, মানে এটা একটা আকার, ইন হুইচ অল এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আর পারসিভড, মানে কি হলো স্পেসেতে কিন্তু আমরা যত ধরনের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স গুলো পাই, যেমন ধরো আমি একটা গাছ দেখলাম, আমি কোনো শব্দ শুনলাম, কোনো কিছু স্পর্শ করলাম, স্বাদ নিলাম, বা যে কোনো বাইরের এক্সটার্নাল যে আমাদের এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে, অ্যাপিয়ারেন্স গুলো হচ্ছে, এইগুলো হচ্ছে অল এক্সটার্নাল কোথায় হয়ে থাকে বলছে, এটা হচ্ছে স্পেসটা হলো তার ফর্ম, স্পেসটাতে হয়ে থাকে। বোঝা গেল কি? না বোঝা গেলে বলো, অন্য উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। বলছে অ্যাকর্ডিং টু কান্ট স্পেস ইজ নট অ্যান অ্যাট্রিবিউট অর রিলেশন এক্সটার্নাল অবজেক্ট, মানে আমরা স্পেসটাকে যেরকম ভাবে কি বলবো, এই যে গাছপাতা জগতে যা কিছু বস্তু আছে যেরকম ভাবে তার অস্তিত্বটা আমরা স্বীকার করি, সেরকম ভাবে কান্ট কিন্তু স্পেস এবং টাইমটাকে ওইভাবে মানছে না। ও জোর দিয়েছে, বলছে ওটার অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদের মনে আছে, বাইরে আলাদা করে অন্য, মানে যে এ প্রিয়রি বলছে, তোমার কি বলে ওটা, নো ম্যানা যেরকম ভাবে বলছে, রিয়েল বলছে, ওইভাবে কিন্তু কান্ট স্পেসটাকে টাইমটাকে বলছে না, বলছে এটা আছে, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জ্ঞান উৎপন্ন হওয়ার ক্ষেত্রে, মানে আমরা যখন র ডাটা গুলো পাচ্ছি বা এক্সটার্নালি আমরা যখন জ্ঞানটা অর্জন করছি, ওই যেমন হচ্ছে উই পারসিভ এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। আচ্ছা প্রথমে তোমরা আগে বলো এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কি, তোমাদের মুখে দিয়ে আনসারটা বলতে হবে, নাহলে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কি ব্যবহারিক দিদি অভিজ্ঞতা, উদাহরণ দাও সেরকম 2-5টা। দুটি সমান্তরাল রেল লাইনকে চোখের সামনে মিলিত না হতে দেখছি। ওগুলো বাদ দাও, তুমি এখন এমনি এমনি তোমার হাতের সামনে চোখের সামনে যা আছে বলো। বই খাতা এগুলো এখন empirical। আমি এখন পড়ছি আমরা, ঠিক আছে? এটা কখন হচ্ছে, কটার সময় হচ্ছে? 10টা বেজে গেল দিদি, 10টার সময়, কোন একটা সময়, সময় হচ্ছে না, কোন একটা দেশে স্পেসেও হচ্ছে, কোন একটা জায়গায়, কোন একটা স্পেসেও হচ্ছে, তো তাহলে স্পেস এবং টাইম এবং স্পেস এই দুটো ফেনোমেনাল ওয়ার্ল্ড এর মধ্যে থাকছে, তো তো আমাদের ফেনোমেনोलॉजी এতে ওয়ার্ল্ডে আছে, থাকছে। অবভাসের জগতে তাহলে আছে। আমরা যে জ্ঞান অর্জন গুলো করছি, যে এখন আমরা শুনছি আমার কথাগুলো তুমি শুনছো, তোমার কথাগুলো আমি শুনছি, কারণ আমাদের যে জ্ঞানটা হচ্ছে এইগুলোর জন্য স্পেস এবং টাইম লাগবে না? অবশ্যই লাগবে দিদি। কোন একটা স্পেসে এবং কোন একটা টাইমে হচ্ছে, এটাই বলতে চাইছে। এইভাবে কথা বাংলায় বুঝো যে স্পেস ইজ নট অ্যাট্রিবিউট, বলছে স্পেস এবং টাইমটাকে, বলছে এটাকে কোনো গুণ বলবো না, এটাকে কোনো এক্সটার্নাল বিষয়, যেরকম কোনো একটা বস্তু গাছপালা পাথর এই কম্পিউটার আমার বই খাতা যেগুলো দেখছি এরকম করে কোনো বস্তু বলবো না, বাট এটা নেসেসারি জ্ঞান অর্জনের জন্য এবং এটা এ প্রিওরি, মানে আগে থেকেই রয়েছে, পূর্বত সিদ্ধ। যেমন করে আমরা কি করি, 2+2=4, এটাকে তোমাকে কে বললো যেটা রাইট, আগে থেকে আছে, তুমি পূর্বত সিদ্ধ বলে মেনে নিচ্ছ তো? না কথা বলো, মেনে নিচ্ছ তো? হ্যাঁ দিদি, একটা সহজ উদাহরণের রূপে এটা মেনেছি, সূত্র আকারে, মেনে নিচ্ছ, সূত্র কিংবা বাহ্যিক সূত্রগুলোকে আমরা সহজে গ্রহণ করে নিচ্ছি। ঠিক সেভাবে কান্ট বলছে যে আমরা যে যা কিছু চোখে দেখছি বা এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যা কিছু আমাদের বাইরের জগতের অ্যাপিয়ারেন্স সম্পর্কে যে নলেজ হচ্ছে, বলছে ওটা স্পেস এবং টাইম এতে হচ্ছে এবং ওটার জন্য স্পেস এবং টাইম নেসেসারি, আবশ্যিক, এটা তুমি মেনে নাও, এটা এ প্রিওরি, এটা ইউনিভার্সাল রুল হিসেবে তুমি মেনে নাও, এটা বলছে কান্ট। আর কিছু এবারে কি বোঝা গেল? এখনো ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ দিদি হচ্ছে, আধা হচ্ছে না পুরো হচ্ছে? কোনো ডাউট? মানে এখানে বুদ্ধির সাথে অভিজ্ঞতা চলে আসছে, আবশ্যিক সত্য তো এটা মানছি কোন একটা সময় কোন একটা জায়গায়, কিন্তু এটা এমপিরিক্যাল হয়ে যাচ্ছে। কোনটা? দেশ এবং কাল কোন একটা সময়ে কোন একটা স্থানে হচ্ছে, ওটা দেশ এবং কালটার জ্ঞান হচ্ছে না, দেশে এবং কালে জ্ঞান হচ্ছে, দেশে এবং কালে, কোন একটা জায়গায়, হ্যাঁ কোন একটা জায়গায় জ্ঞানটা হচ্ছে, কোন একটা সময়ে হচ্ছে, তার জন্য বলছে এইটা তুমি মেনে নাও এ প্রিওরি হিসাবে। যেরকম ভাবে তুমি 2+2=4টা মানছো, তো
সেরকম স্পেস এবং টাইম এটা হচ্ছে এপ্রিওরি এবং এটা হচ্ছে নেসেসারি। যেমন অঙ্ক করার ক্ষেত্রে এ প্লাস বি তার স্কোয়ার, এই যে সূত্রগুলো আমরা মেনে নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে সূত্রটা, এই সূত্রটা মেনে নিয়ে আমরা অঙ্কগুলো করি তো না? ঠিক সেভাবে বলছে যে হ্যাঁ। স্পেস এবং টাইমেতে আমরা যা কিছু করছি, বাইরের জগতের যা কিছু নলেজ হচ্ছে, কোন একটা স্পেস এবং টাইমে হচ্ছে, তুমি এটা মেনে নাও, এটা এপ্রিওরি, এটা নেসেসারি। ম্যাডাম দেশ কালটা তাহলে স্বজ্ঞাত ইনস্টিটিউশন তো স্বজ্ঞাত। ইনটুইটিভলি, হ্যাঁ একদম মানে এটা হচ্ছে আমাদের সজ্ঞাতে এর অস্তিত্ব রয়েছে, ইনটুইটিভলি এবং সজ্ঞাতে মানে মাইন্ডের এটা একটা অস্তিত্ব রয়েছে। ঠিক আছে। এবং এক্সটার্নাল অবজেক্টে যেরকম ভাবে বাকি যে বস্তুগুলো যেরকম অস্তিত্ব রয়েছে, ঠিক সেভাবে কিন্তু অস্তিত্বটা আবার ভাবছে না। বলছে যে আমি যদি বলি যে এ প্লাস বি তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা, আচ্ছা এই সূত্রটা কোথায় আছে জগতে? যেরকম করে আমার সামনে ল্যাপটপটা আছে, আমি দেখাতে পারছি, ফোনটা আছে দেখিয়ে দেবো, ওই সূত্রটা কি তোমরা কেউ দেখাতে পারবে আমাকে? আমার হাতে এনে দিতে পারবে সূত্রটা? না, এটা আমরা পূর্বত সূত্র রূপে স্বীকার করে নিয়েছি, পূর্বত সহজাত বলে সূত্র, যে এগুলো আমাদের অনেক পূর্ব থেকে আছে। ঠিক সেভাবে বলছে স্পেস এবং টাইমটাও বলছে ওরকম ভাবে মেনে নাও, স্পেসে এবং টাইমে আমাদের জ্ঞানগুলো হচ্ছে, তবে এটা এপ্রিওরি পূর্বত সিদ্ধ এবং এটা নেসেসারি। তবে আবার বলছে এটা নেসেসারি, ঠিক আছে, তা বলে এটা ভেবো না যে ওটা যে নোমেনাল ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডেই ওটা রয়েছে। এটা কোথায় আছে? যে অবজেক্টিভলি এটা না, এটা সাবজেক্টিভলি ইনটুইটিভলি মানুষের মনে আছে। এটা ফর্ম অফ ইনটুইশন। বোঝা গেল? দেখো এটাকে কিন্তু গুণ বলছে না, বলছে যদি প্রশ্ন পড়ে টাইম এবং স্পেস কি পুরো ওকে কি কান্ট অ্যাট্রিবিউট বলেছে? না, বলছে অ্যাকর্ডিং টু কান্ট স্পেস ইজ নট এ অ্যাট্রিবিউট, এটা কিন্তু কোনো গুণ নয়, কোনো কিছুর গুণ নয়। বলছে রিলেশন এক্সটার্নাল অবজেক্টের এটা কোনো রিলেশনও নয়, এটা হচ্ছে ফর্ম অফ ইনটুইশন। যদি বলা হয় স্পেস এবং কান্ট কি, স্পেস এবং টাইম কি কান্টের মধ্যে, এটা কি হবে? এ ফর্ম অফ ইনটুইশন। এটা কি হয়? থ্রু হুইচ, যেটার মধ্য দিয়ে বা যেটাতে আমরা উই পারসিভ দ্য এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, মানে বাইরের বস্তুগুলো সম্পর্কে আমাদের জ্ঞানটা হয়ে থাকে। ইট ইজ সাবজেক্টিভ কন্ডিশন অফ সেন্সিবিলিটি। তাহলে সেন্সিবিলিটির এটা কি হলো? একটা সাবজেক্টিভ কন্ডিশন, নট এ প্রপার্টি অফ থিং ইন ইটসেলফ। এটা কিন্তু থিং ইন ইটসেলফ নয়। থিং ইন দেমসেলভস মানে কি? থিং ইন দেমসেলভস মানে বলতে চাইছে সেই নোমানার জগতে, বলছে সেরকমের ওগুলোর কিন্তু প্রপার্টিও এটা কিন্তু নয়, বস্তুও কি ভিতরকার গুণ নয়। থিং ইন ইটসেলফ মানে হতো তোমার ওই অ্যানালিটিকের দিকে চলে যেত। থিং ইন দেমসেলভস মানে কি? বস্তু বা ভিতর গুণ, মানে কোনো বস্তুর ভিতরে গুণ, সেটা নয়। টাইম এবং স্পেস কোনো কিছুর গুণ নয়। যদি বলি আমার কম্পিউটারটার গুণ কি, এটা কালো কালারের, এটা আমি এর গুণ ব্যাখ্যা করতে পারি, এটা কালো কালার, এটা হার্ড, বলছে এরকম ভাবে কোনো কিছু কিন্তু এটা গুণও ব্যাখ্যারও যায় না, কোনো কিছুর গুণ বা কোনো কিছু প্রপার্টি না। যদি বলি যে আঙ্গুর ফল টক হয়, তাহলে আঙ্গুর ফলের প্রপার্টি কি? টক। সেরকম ভাবে স্পেস এবং টাইমের বলছে এটা অন্য কোনো বস্তুর একটা গুণ, সেটাও না, অন্য কোনো বস্তুর যে ভিতরে এটা রয়েছে সেটাও না। বুঝাতে পেরেছি কি? এই লাইনটা না 5 বার 10 বার পড়বে, এইটুকু শুধু, আর কোশ্চেনটা পড়বে, তারপরে যদি ক্লিয়ার না হয় বলবো। আধা আধা ক্লিয়ার হলো? হ্যাঁ দিদি, অনেকটাই হয়েছে। অনেকটা হয়েছে। আর একবার নিজেরা পড়ে নেবে, তারপরেও যদি সমস্যা হয় পরে আবার ক্লাসে বলবো। ম্যাডাম 40টা হয়ে গেল আজকে, ভাবছিলাম হবে কি হবে না, 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। হ্যাঁ বলো। দেশ কাল সম্পর্কে একটু কান্ট সম্পর্কে জানলাম, একটু যদি একটু নিউটন লাইবনিজ সম্পর্কে একটু যদি 2-1 লাইনে বলেন। হ্যাঁ, লাইভ নিজের তো ক্লাস করে দিয়েছি। নিউটন আর লাইবনিজ কি এর বলুন? নিউটন লাইবনিজ কি বলবো? নিউটন আর লাইবনিজের ও বুঝে কোশ্চিন হবে না, ও এটা বলছে দেশকাল সম্পর্কে, মানে নিউটন কি মতবাদ দিচ্ছে আর না না লাইবনিজ না কি না, মতবাদ ও দিচ্ছে। কোশ্চেন আসবে না, আসবে না। আমি একটু তবু ডিপ লেভেলে যে শুধুমাত্র মানে কান্টের মতটা, কান্ট কি বলতে চাইছে সেটা বুঝাবার জন্য দুটো উদাহরণ মানে নিউটনেরটা দিয়ে দিয়েছি। নিউটনের কোশ্চেন আসবেই না, শুধুমাত্র এটা আসবে যে কোপার্নিকাসের সাথে বিপ্লবের সাথে তুলনা করা হয় কান্টের কোনটা, ওই কিভাবে আসে, ওটা হচ্ছে মাইন্ড কেন্দ্রিকটা, বস্তু কেন্দ্রিক নয়, মাইন্ড কেন্দ্রিক। এটা শুধু মনে রাখলে ও হবে। কোশ্চেন আসবে না অত কঠিন। একটু তবুও জেনে নাও, আমি বলে দিচ্ছি যেটুকু আমার যেটুকু জানা আছে। দেশকালকে নিউটন আর গ্যালিলিও মানে বিষয়গত বলেছে, অবজেক্টিভ বলেছে, আর কান্ট বলছে সাবজেক্টিভ, হুম আর লাইবনিজ বলছে ইলেশন বলেছে। মানে অর্থাৎ মানে কি? হ্যাঁ,
অধ্যাস মানে তোমার এই ভ্রম নাকি? ভ্রম, হ্যাঁ ভ্রমটাকে নির্দেশ করছে লাইবনিজ। তাই বই করেছে। ঠিক আছে। এগুলো পূর্ব থেকেই হবে না, আর গোলমালেই যাবে বেশি এতে গেলে। আমি বলবো এগুলোকে স্কিপ করে যাওয়াটাই ভালো হবে। তবু যতটা বলার বলে দিয়েছি, যে সাবজেক্টিভলি যেমন নিউটন বলতে চাইছে বাইরের জগতে যেরকম করে বস্তুর যেমন অস্তিত্ব রয়েছে, সেরকম ভাবে স্পেসটার বলছে একটা স্পেস রয়েছে না। নিউটন তো একবারে স্পেস নিয়ে তো ব্যাখ্যা করেছে, ফিজিক্সের লোক। কান্ট কিন্তু ওইভাবে আলাদা করে বস্তু ওইভাবে মানছে না, ও মনে মানছে। এই কান্টকে বুঝতে না আমার প্রচুর সমস্যা হতো, প্রচুর সমস্যা হতো। তো কান্টকে নিয়ে যত বই পেয়েছি তত বই পড়েছি, এত আমি পড়া খুব ভালো পড়েছি। করে subject জানি। আমাদেরও অসুবিধা হতো, কিন্তু ওই যে সুকুমার স্যার খুব ভালো করে বুঝিয়েছিল, মানে ভেজাল ঘি আর বিশুদ্ধ ঘি এভাবে খুব উদাহরণ দিয়ে দিয়ে খুব ভালো করে বুঝিয়েছিল সুকুমার স্যার, খুব ভালো লেগেছিল। ওই খাতাটা বের করলে অনেকটা এখনো ইয়ে হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ম্যাডাম কান্টের জন্য খুব ভালো বই কোনটা? ভালো বই কি বলবো আমি কান্টের বই অনেক পড়ে নিয়েছি, কোনটা ভালো অ্যাকচুয়ালি বলবো এখন পরীক্ষার জন্য রিলেটেড যদি হয়, ওই ওয়াইএমএসির বুকটা সব থেকে সুন্দর, মানে পরীক্ষা রিলেটেড। কারণ ওয়াইএমএসি বুক থেকে না ইংলিশ গুলো লাইন তুলে তুলে কোশ্চেন আছে, নেটেতেও দেখেছি আর এখানে বিপিএসসি তেও দেখলাম। মানে ওই বুকটা থেকে অ্যাকচুয়ালি বুকটা থেকে লাইন গুলো একদম হুবহু তুলে কোশ্চেন পড়ে আছে। যদি আপনি ওখান থেকে আমাদের প্র্যাকটিস করান, কারণ বাংলা আমাদের কনসেপ্ট তো ক্লিয়ার আছে, শুধু প্র্যাকটিসটা দরকার। হ্যাঁ, ওখান থেকেই তো করছি, যে কোশ্চেন এমসিকিউ গুলো তৈরি করেছে এগুলো ওখান থেকে, ওই বই থেকেই তো। না ম্যাডাম, সে বুঝলাম, ওটা ইংলিশে ওয়াই মাসে